আমার দাদা ৬১ সালের আগে আমার দাদা কাকরাইল মসজিদের ইমাম ছিলেন। জামাতের সমস্ত মিটিং আমাদের বাসায় হতো আর কি। তো আমি অলমোস্ট ১০ বছর শিবিরের সদস্য ছিলাম। এই সরকারের পতন হইতে হইলে বিএনপির হাত ধরে হইতে হবে। স্নাইপার শটে শহীদ হয়ে যাইতে দেখছি, নিজের চোখে দেখছি, কিন্তু কেউ রাস্তা ছাড়তেছে না। এইটা রিমার্কেবল ঘটনা। এটা আমার মনে হয় শুধু সিনেমাতেই সম্ভব। অধিকাংশ সময় পাঞ্জাবি পরেন এবং অনেকটা ইমরান খান স্টাইলের সেই পাকিস্তানি পাঞ্জাবি যেটাকে কাবলি সেট বলা হয়। মানে এই ড্রেস কোডের ব্যাপারে আপনার ফ্যাসিনেশনটা কেন? নাগরিক পার্টির সাথে আমাদের খুবই মৌলিক দুইটা ডিফারেন্স হয়েছে। মির্জা গালিব কি বাংলাদেশের সদস্য বা বাংলাদেশের কমিটিতে কেউ আছেন? আপনাদের দলে নারীর ক্ষমতায়ন তাহলে কিভাবে নিশ্চিত করছেন? আচ্ছা, এনসিপির প্রতি আপনাদের মনোভাবটা কি আসলে, আপনাদের সামগ্রিকভাবে নেতাকর্মী যারা আছেন সকলের? আর 10টা রাজনৈতিক দলের প্রতি আমাদের যে মনোভাব, এনসিপির প্রতি একই মনোভাব আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভেটক্সের আজকের এই আয়োজনে। আজকের আয়োজনে আমাদের অতিথি হয়ে এসেছেন জনাব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, বাংলাদেশের সদস্য সচিব। আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরহিন ভাই, আপনি তো বাংলাদেশের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। এর বাহিরেও আপনার একটি ব্যাপক ফ্যান বেজ আছে, আপনার একটি ব্যাপক পরিচিতি আছে। মানুষ নানাভাবে আপনাকে মূল্যায়ন করে, আপনাকে নানাভাবে মানুষ গ্রহণ করে, আলোচনা করে আপনাকে নিয়ে, সমালোচনা হয় আপনাকে নিয়ে। তো বেসিক্যালি আজকে আপনার ব্যক্তি জীবন সম্পর্কে জানবো, বাংলাদেশ নিয়ে জানবো। আপনার সাথে আনুষঙ্গিক প্রাসঙ্গিক যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় নিয়েই আমরা জানার চেষ্টা করব। প্রথমেই জানতে চাই আপনার ছোটবেলার গল্প। কোথায় জন্ম নিলেন, কোথায় বেড়ে উঠলেন, কোথায় পড়াশোনা করলেন? আচ্ছা, আমার জন্ম হচ্ছে নারায়ণগঞ্জে। তো আমাদের মানে ফ্যামিলির সবাই আসলে আমাদের হয়েছে কি, আমার আত্মীয় স্বজন সব নারায়ণগঞ্জের মধ্যে আর কি। মানে দাদা বাড়ি, নানা বাড়ি, ফুফু বাড়ি, মামা বাড়ি, চাচা বাড়ি যা আছে সব কিছু হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে আর কি। আমাদের এমনিতে গ্রামের বাড়ি হচ্ছে সোনারগাঁ। আচ্ছা, কিন্তু আমরা বেড়ে উঠছি হচ্ছে সিদ্ধিরগঞ্জে। আমার বেসিক্যালি আমার দাদার চাকরি সূত্রে আমার দাদা সিদ্ধিরগঞ্জে যে বিদ্যুৎ কেন্দ্র আছে, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, সেইখানে মসজিদের খতিব ছিলেন। 1961 সালে উনি ওইখানে আসছেন আর কি। আচ্ছা, সেই সময় আমার দাদা 61 সালের আগে আমার দাদা কাকরাইল মসজিদের ইমাম ছিলেন। উনি তাবলিগের সাথে ছিলেন এবং তাবলিগের খুব ওই সময়ের পাকিস্তান পিরিয়ডে তাবলিগের শীর্ষ মুরব্বীদের একজন ছিলেন আর কি। আচ্ছা, কি নাম? ওনার নাম হচ্ছেন মাওলানা কসিম উদ্দিন। উনি আবার পড়াশোনা করছেন হচ্ছে আপনার সাহারানপুর মাদ্রাসায়। আচ্ছা, মানে ওই সেখান থেকে পরবর্তীতে মানে ভারতের সাহারানপুর, উনি ওই কওমি মাদ্রাসা, উনি কওমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আর কি পড়াশোনা করছেন এই লাইনে। এবং উনি আপনার ওই সময়ের যারা প্রমিনেন্ট আলেম ওনাদের সবার সাথে ওনার উঠা বসা ছিল। উনি হাফেজি হুজুরের খলিফা ছিলেন। আমাদের ওই বাসায় মুফতি তাকি উসমানীর যে পিতা, উনি আসছিলেন, মুফতি মোহাম্মদ শফি সাহেব, তারপরে শামসুল হক ফরিদপুরি সাহেব, ওই মোস্তফা আল মাদানী, ওনাদের সবার সাথে আমার দাদার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আচ্ছা, মানে ওই সময় তো উনি হচ্ছেন এই লিগেসির মানুষ। তো 1961 সালে উনি পিডিবিতে আসছেন। তার কারণ হচ্ছে ওই সময়ে যে পিডিবির যে চিফ ইঞ্জিনিয়ার ছিলেন উনি তাবলিগ করতেন। আচ্ছা, তো উনি কাকরাইল মসজিদে গিয়ে ওই সব মুরব্বী ওনাদেরকে ধরলেন যে পিডিবিতে তাবলিগের কাজ বাড়ানো দরকার। এজন্য ওনারে অনেক অনুরোধ করে পিডিবিতে নিয়ে আসছেন আমার দাদাকে, যে আপনি কাকরাইল মসজিদে তো অনেক হুজুর আছে, ওইখানে তো এত মানুষ দরকার নাই, আপনি এখানে আসেন। আচ্ছা, তো পরে আমার দাদা 61 সালে এখানে আসছেন। তখন আমার আব্বার বয়স 3 বছর আর কি। তো সেখান থেকে আমার মানে আব্বাও এখানে পিডিবি স্কুলে শিক্ষকতা করেছেন দীর্ঘ সময়। আমরা প্রায় একটা বাসায় 57 বছর ছিল, মানে আমার আব্বার পুরো লাইফটা ওই বাসায়। 3 বছর আসে 60 বছর না, এই যে পিডিবিতে। আচ্ছা, এই সরকারি বাসা যেটা, মানে আমার আব্বাও কখনো এই বাসাটা ছাড়েন নাই আর কি। আমার আব্বাকে আমরা বারবার বলতাম এই বাসা পূরণ হয়ে গেছে, এই বাসায় নানান ধরনের অসুবিধা হয় আর কি, আমরা চাইলে অন্য ভালো বাসায় শিফট করতে পারি কলোনিতে। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে যে এইটা আমার আব্বা এই বাসায় আসছেন, এইখানে উপমহাদেশের সব বড় বড় আলেমরা নারায়ণগঞ্জে আসলে এই বাসায় আসতেন। আচ্ছা, এই বাসার উপর মধ্যে একটা রহমত আছে, এরকম একটা পারসেপশন যেটা, যার কারণে উনি যতদিন জব ছিল আর কি, আপনার 61 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমরা ওই বাসায় ছিলাম আর কি। ওই বাসা আমরা কখনো চেঞ্জ করিনি। পরে চাকরি ছেড়ে দেওয়ার পরে আমরা ওই পিডিবির বাসাটা ছেড়ে সিদ্ধিরগঞ্জেই আমরা ওইখানে থাকি আর কি।
আচ্ছা আচ্ছা। আর আপনার স্কুল লাইফটা কি ওই সিদ্ধিরগঞ্জে পিডিবিতেই আমি স্কুলে পড়াশোনা করছি, পিডিবি স্কুলে এসএসসি কমপ্লিট করেছি। কলেজ লাইফে আমি আদমজি ক্যান্ট কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওইখান থেকে কমপ্লিট করতে পারি নাই আর কি। ওটা আমার বিরাট একটা লাইফের স্ট্রাগল এবং স্টোরি আছে আর কি। আচ্ছা। পরে সেকেন্ড ইয়ারে আমি আবার সিদ্ধিরগঞ্জে ব্যাক করি, রেবতী মোহন কলেজ, সেখান থেকে এইচএসসি পাশ করি। পরবর্তীতে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফার্মেসিতে ভর্তি হই, সেখান থেকে ফার্মেসিতে অনার্স করে পরবর্তীতে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে মাস্টার্স করি। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে দীর্ঘদিন জব করে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আবার সিএ প্রফেশনে ঢুকি। আচ্ছা আচ্ছা। আজিজ আলিম খায়ের চৌধুরী চার্টার অ্যাকাউন্টেন্টের সাথে আমি কাজ করি, সেখান থেকে সিসি করি, সিএ পার্টলি কোয়ালিফাইও করি। আচ্ছা। পার্টলি কোয়ালিফাই করার পরে আমার সিএসসিসি চলাকালীন সময় গণ অভ্যুত্থানে আমরা জড়ায় পড়ি, হাসিনা পালায় যায়। তো এরপর আর আসলে ওই প্রফেশনাল লাইফে আর ঢুকা হয় নাই। আমরা কিভাবে যেন এই পলিটিক্সের ভিতর ফুল টাইম মানে ইনভলভ হয়ে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা। আপনার ছাত্র রাজনীতির হাতে খড়িটা কিভাবে হলো? এটা তো ছাত্র রাজনীতির হাতে খড়ি বলতে বেসিক্যালি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে আমার নানার দিকের, মানে আমার দাদার দিক থেকে হচ্ছে ওনারা কওমি মাদ্রাসা এবং হচ্ছে এই তাবলিগপন্থী ছিলেন, পাশাপাশি নেজামে ইসলামের সাথে একটা সম্পর্ক ছিল আর কি এই ধরনের। আচ্ছা। আর আমার নানার দিকের লিগেসি হচ্ছে ওনারা আবার হচ্ছেন জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন আর কি। আচ্ছা। আমার নানা, তো আমার নানা আবার হচ্ছে আমার নানার যিনি বাবা তার সরাসরি ছাত্র ছিলেন আমার দাদা। আচ্ছা। তো আমার দাদা হচ্ছে ওই মাদ্রাসায়, সাদিপুর ইসলামিয়া মাদ্রাসা যেটা, ওই মাদ্রাসায় আমার দাদা ক্লাস 6 বা 7 পড়ার সময় একদিন মানে আলিয়া মাদ্রাসা আর কি, ওইটাতে উনি পড়তেন, ওইটার প্রতিষ্ঠাতা ছিলেন আমার নানার বাবা। আচ্ছা। তো ওই আমার নানির বাবা বেসিক্যালি। তো হচ্ছে তো উনি হচ্ছে তার সরাসরি ছাত্র ছিলেন। তো উনি আমার দাদা তাকে একদিন তাহাজ্জুদের নামাজের সময় মসজিদে গিয়ে বললেন যে হুজুর আমি আর বাংলাদেশে পড়তে চাই না, আমি মানে দেওবন্দে বা এইদিকে পড়তে চাই। তো এরকম আমার মানে ওনাকে ওনার ওস্তাদ মানে তুমি মাত্র 7 পড়ো, দাখিলটা পাশ করো তারপর যাও আর কি। তো কিন্তু উনি নাছরবান্দা যাবেনি, হুজুর আপনি এজাজত দেন। তারপর উনি অনুমতি দিলেন, তারপর উনি চলে গেলেন আর কি। ওই বয়সেই মানে ভারতের দিকে হাঁটা শুরু করলেন, এইরকম আর কি একটা ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা। তো তারপর সেখান থেকে আর কি ইয়া হয়। তো আমার নানার ফ্যামিলি লিগেসি হচ্ছে ওনারা জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন সেই আগে থেকেই। তো পরবর্তীতে যখন আবার আমার আব্বার সাথে আমার আম্মার বিয়ে হয়, বিয়ের পর ওই আমার নানার দিকের ফ্যামিলির লোকজনের আগ্রহই আমার আব্বা আসলে জামাতের রাজনীতির সাথে যুক্ত হন আর কি। তো সেই পারিবারিক থ্রোতেই আমাদের বাসায় ছোটবেলা থেকেই আমাদের কলোনিতে আমাদের বাসাতে জামাতের সমস্ত মিটিং আমাদের বাসায় হতো আর কি। আচ্ছা। এবং বিশেষ করে মহিলা জামাতের, ওই সময় গোলাম আজম সাহেবের বোন ছিলেন জাহানারা আজহারি সাহেব, তারপর হাফেজা আসমা খাতুন, উনি মতিউর রহমান নিজামী সাহেবের সম্ভবত বেআইন এরকম একটা সম্পর্ক আছে আর কি। ওনারা আমাদের বাসায় খুব ফ্রিকুয়েন্ট ছিলেন আর কি। তো ছোটবেলা আমরা ওনাদেরকে দেখতে দেখতেই বড় হয়েছি। সাইফুল্লাহ মানসুরের আম্মা, রাইট। তো এই খুব ফ্রিকুয়েন্ট হওয়ার কারণে আমাদের বাসায় এই জামাত, শিবির, ছাত্রী সংস্থা, মহিলা জামাত, এদের মিছিল মিটিং প্রোগ্রাম খুবই ফ্রিকুয়েন্ট ছিল। মানে আমাদের বাসায় সারাদিনই মিটিং। এবং ওই জামাত ফ্যামিলিগুলোতে একটা জিনিস থাকে, এটা এই ফ্যামিলিগুলোতে যারা বড় হয় ওরা টের পাবে আর কি, যে যখনই শুক্রবার দিন দেখতাম যে আমার আব্বা বাইরে গিয়ে দুপুরবেলা বাইরে গিয়ে বসে থাকতো, কারণ হচ্ছে ওই দুপুরের পরে তো সারাদিন মহিলারা আসতে থাকতো, ঘুমাইতে পারতো না আর কি। আমাদের এইরকম একটা সারাদিনই গেস্ট থাকতো আর কি। তো ওইভাবেই আসলে ফ্যামিলির হাত ধরেই দেখা গেছে যে মানে আমরা ছোটবেলা থেকেই জামাত শিবিরের সাথে জড়ায় পড়ছি আর কি। আচ্ছা আচ্ছা। এমনিতে আনুষ্ঠানিকভাবে শিবিরে কখন যোগদান করলেন, এটা কি মনে আছে আপনার? আনুষ্ঠানিক আমার মনে আছে। আনুষ্ঠানিক বলতে আমরা তো শিবিরের প্রোগ্রাম করি। তো আমি যখন ক্লাস 7 পড়ি, সম্ভবত 6 বা 7 পড়ি, তখন ওই শিবিরের তো ওই যে সমর্থক কর্মী এরকম নানান ক্যাটাগরি আছে। তো আমাকে এরকম কর্মী বানানোর জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আচ্ছা। তো আমি এমনিতে লেখাপড়ায় ছোটবেলা থেকে ভালো ছিলাম। তো শিবিরের যে কর্মপদ্ধতি আছে এটা আমার ফুল মুখস্থ করে, মানে A to Z মুখস্থ করে ফেলছি আমি আর কি। স্কুলে থাকতে ওই কর্মী হওয়ার আগে আমাকে বলছে এখান থেকে পড়া ধরবে, আমি পুরাটা মুখস্থ করে ফেলছি। আচ্ছা। তো ওই গেছি, তো আমাকে কর্মপদ্ধতি থেকে পড়া না ধরে আমাকে মানে অন্য কি একটা যেন পড়া ধরছে আর কি। তা আমি পারি নাই, আমাকে সে কর্মী বানায় নাই। আচ্ছা। আমাকে বলছে আপনার ছুটি, সবার সামনে থেকে আমাকে পারি নাই, আমাকে ছুটি দিয়ে দিয়েছে। আমি খুবই অপমানিত বোধ করছি। আচ্ছা। এবং আমার মনে আছে যে আমি এতই অপমানিত বোধ করছি, স্কুলে 6-7 পড়ি, আমি
মানে ওইখানে ওয়াশরুমে গিয়ে আমি ওই কল মানে ট্যাপ চালু করে আমি মানে কান্নাকাটি শুরু করে দিছি আর কি। আচ্ছা, যে আমি খুব ইনসাল্টেড ফিল করলাম যে আমাকে এইখানে। তো পরে বাসায় চলে আসলাম। তো এইটা ওনারা আবার শিবিরের যারা লিডার আছে এরা তখন যে তার ভাবলো যে তার আসলে শিবিরের প্রতি অনেক কমিটমেন্ট, সে কর্মী বানায় না দেখে খুব মনে কষ্ট হয়েছে। পরে 2 দিন পরে আমাকে বাসায় এসে শিবিরের কর্মী ঘোষণা করে দিল আর কি। আচ্ছা, ওইটা ওই শিবিরের সাথে আমার যুক্ত হওয়ার আর কি ওইভাবে। আচ্ছা, এরপরে তো আপনি সাথী সদস্য বা যে স্টেপগুলোর কথা বললেন সবগুলোতেই আপনি পদার্পণ করেছেন এবং সর্বশেষ কি দায়িত্ব পালন করেছিলেন? আমি সর্বশেষ কেন্দ্রের বিতর্ক বিভাগে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছি, বিতর্ক বিভাগের সদস্য ছিলাম। আচ্ছা আচ্ছা, এমনিতে নারায়ণগঞ্জ মহানগরীতে শোনা যায় যে আপনি খুব জাদ্রেল বা পাওয়ারফুল শিবির লিডার ছিলেন। মহানগরীতে আমরা যখন শিবির করছি তখন আসলে আমাদের একটা বেচ ছিল আর কি। আচ্ছা, মানে আমরা একসাথে, আমরা সবাই বন্ধুর মতো, আমাদের সমসাময়িক দেখা গেছে যে 15-20 জন সদস্য আমরা সমসাময়িক কাছাকাছি বন্ধুর। আচ্ছা, আমরা একসাথে দেখা গেছে ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠছি, ফলে আমরা অ্যাজ এ গ্যাং আর কি শিবিরের মধ্যে খুব প্রভাবশালী ছিলাম। আচ্ছা, কারণ আমাদের তো শিবির হইলে যেটা হয় আর কি, শিবিরের করার কারণে তাদের শিবিরের বাইরে বন্ধু থাকে না। আচ্ছা, মানে শিবিরের এঙ্গেজমেন্টটা এত বেশি থাকে, মানে শিবিরের ভিতরে ইন্টারনাল মিটিং এত বেশি থাকে যে ইন্টারনাল মিটিং হওয়ার কারণে এক্সটার্নালি কারোর সাথে মিশার সময়টা কম পায়। আচ্ছা, তো কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হয়েছিল যে আমাদের শিবিরের এই বন্ধু বান্ধবগুলো আমাদের এক্সটার্নালিও ফ্রেন্ড, আচ্ছা, মানে শিবিরের বাইরেও এরা আমাদের বন্ধু। ফলে অ্যাজ এ গ্যাং আমরা হচ্ছে একটু প্রভাবশালী হয়ে উঠছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে তো আপনি শিবিরের রাজনীতি থেকে যখন বিদায় নিলেন, এরপরে আপনি পরবর্তী জীবনে আপনার রাজনৈতিক দর্শন অথবা কোন ধারার রাজনীতিতে আপনি যুক্ত হলেন? আসলে শিবির করার সময় আমরা শিবির যে কারণে করছি, আমার মনে হয় না যে শিবির করার সময় স্কুল লাইফে আমি ছোটবেলা থেকে শিবিরের সাথে জড়িয়ে পড়ছি, তো আমরা মনে হয় না আমাদের ওই চিন্তাকে রিভাইজ করার কোনো সুযোগ আসলে ছিল ওই সময়, বা মানে চিন্তা করার কোনো সুযোগ ছিল। আমরা এক হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে এটার সাথে সম্পৃক্তই ছিলাম, পাশাপাশি হচ্ছে এইখানের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা আমরা এনজয় করতেছিলাম আসলে। ধরেন ওই সময় আমার বন্ধুরা, আমার মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমি তখন হচ্ছে পল্টন ময়দানে এসে মিছিল করি। আচ্ছা, আমাদের বন্ধুরা তখন, মানে এখনকার ছেলেমেয়েরা তো অনেক ফাস্ট, আমি বলতেছি আমি 2004 সালে ক্লাস 9-এ পড়তাম, আমাদের বন্ধু বান্ধবরা এত ফাস্ট ছিল না। মানে পলিটিক্যালি তো ওরা ভাবতেই পারতো না যে ক্লাস 9-এর একটা ছেলে ঢাকাতে এসে মিছিল মিটিং করে। আমরা ওই যে শিবিরের সদস্য সম্মেলনের সময় আমি স্বেচ্ছাসেবক হিসেবে এসে 3 দিন পল্টন ময়দানে ঘুমাইছি। আচ্ছা, আমাদের বন্ধুদের কাছে এটা ছিল যে ওই সময় আমরাই সিগমা মেইল ব্যাপার আর কি, যে ও মানে ওর পল্টনে গিয়ে রাত্রে ঘুমায়, এইরকম একটা ব্যাপার ছিল। ওটা আমরা এনজয় করতাম আর কি, যে আমরা মিছিল করি, মিটিং করি, বক্তব্য দেই। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, ফার্স্ট ইয়ারে না, আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই 2008 সালের ইলেকশনের সময়। আমার মনে আছে যে আমরা তো ধানের শীষ, তখন তো জামাত বিএনপি একসাথে 4 দলীয় জোট 8 সালের ইলেকশনের সময় বিরাট সমাবেশ আমাদের এলাকায়, জামাত বিএনপি মিলে সম্মিলিত, অন্তত 5,000 লোক আছে। আমি সেই সময় একটা থানার সেক্রেটারি, আমাকে সমাবেশে দাঁড় করাই দিয়েছে 5,000 মানুষের সামনে বক্তব্য করতে, যে থানার সেক্রেটারি বক্তব্য দিবেন। আমার মনে আছে আমি বক্তব্য দিছি, আমার পুরো হাঁটু কাঁপতেছিল তখন, মানে এত মানুষের সামনে তো আমি কখনো পাবলিকলি বক্তব্য দিই, আমার হাঁটু কাঁপতেছে। কোন ক্লাসে পড়েন? আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি। মানে তখন 5,000 মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন? হ্যাঁ, ওই যে আমি শিবিরের থানা সেক্রেটারি, আর হচ্ছে সমাবেশ, এটা আচ্ছা, ধানের শীষের পক্ষে ভোটের ইলেকশনের সমাবেশ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই সমাবেশে আমি দাঁড়ায় বক্তব্য দিচ্ছি, আমার 2 হাঁটু এরকম থরথর করে কাঁপতেছে, কিন্তু আমি বক্তব্য দিচ্ছি। বক্তব্য শেষ করে আমি স্টেজের পিছনে গিয়ে বসে পড়ছি, দেখে আমার শরীর এখনো কাঁপতেছে আর কি। কারণ হচ্ছে এটা তো অনেক, মানে আমার জন্য অনেক বড় ইয়ে ছিল আর কি, কিন্তু ওটা আমরা এনজয় করছি। কারণ হচ্ছে ধরেন আমাদের সমসাময়িক ছেলেমেয়েরা এই জিনিসটা পাচ্ছে না, আমি পাচ্ছি, ফলে আমরা শিবির করতাম একটা আনন্দের মধ্য দিয়ে আর কি। কিন্তু এখানে আমাদের চিন্তাগুলোকে যে রিভাইজ করার কোনো প্রয়োজন আছে কিনা, এই প্রশ্নটা আমরা উপলব্ধি করি নাই। 2013 সালের পরে যখন আমরা অলরেডি আমাদের অনার্স মাস্টার শেষের পথে, আমরাও নানান রাজনৈতিক বাস্তবতায় আমাদের মনে হলো যে আমাদের আসলে আমরা মানে আরই অন দ্য রাইট ট্র্যাক, আমাদের এই চিন্তাগুলো রিভাইজ করা দরকার। তখন আমরা নতুন করে আবার পড়াশোনা করার একটা চেষ্টা করলাম, যে আমরা ভাবি নিজে, তখন আমরা পাঠচক্র করতাম নিজেরা, ওই যে পাওয়ারফুল গ্যাংয়ের বন্ধুরা মিলে। আচ্ছা, আমরা ওই যে না শিবিরের পাঠচক্র না, শিবিরে তো সবসময় প্রতি মাসে একটা করে পাঠচক্র হয়, তো আমি অলমোস্ট 10 বছর শিবিরের সদস্য ছিলাম, সেই হিসেবে তো দেখা গেল প্রতি 120টা পাঠচক্র করা হয়ে গেছে। তো ওই বার্যায়ে আমরা নিজেরা একটা ইয়ে করি।
তো আমরা এখানে এই জিনিসগুলো চ্যালেঞ্জ করার চেষ্টা করছি, যে এমনিতেই নিজেরা নিজে হোক বা না হোক নিজেরা নিজেরা চ্যালেঞ্জ করতাম চিন্তাকে, যে এটা শিবির থেকে বিদায় নেওয়ার পর, শিবির থেকে আমরা অলমোস্ট বিদায় নিয়ে ফেলছি আর কি, আচ্ছা মানে এখন আনুষ্ঠানিক ঘোষণা বাকি, এরকম একটা সময় আর কি। তখন আমরা নিজেরা চিন্তা ভাবনা করা শুরু করলাম আর কি, যে এই জিনিসগুলোকে আসলে মানে ডেমোক্রেসিকে আমরা কিভাবে দেখব, আমরা ডেমোক্রেটিক স্টেট আসলে চাই কিনা, চাইলে সেই ডেমোক্রেটিক স্টেটটা কি হবে, ইসলামী রাষ্ট্র বলতে যে রাষ্ট্রকল্প আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, সেই রাষ্ট্রকল্পটা হাউ ইসলামিক ইজ ইট, ঠিক আছে, এই তর্কগুলো আমরা করার চেষ্টা করছি আর কি। মানে 13 সাল থেকে তাহলে 2024 পর্যন্ত বলা যায় যে আপনারা পাঠচক্রের মধ্য দিয়ে গিয়েছেন। 24 পর্যন্ত না, 13 সাল থেকে আমরা মোটামুটি 17 সাল পর্যন্ত এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে ছিল, পাঠচক্রের মধ্য দিয়ে আমরা গেছি 13 থেকে 17 সাল। এরপর থেকে আমরা মোটামুটি ডিসাইসিভ হয়ে গেছি। 13 থেকে 17 পর্যন্ত আমরা ডিসাইসিভ ছিলাম না, মানে সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই। 17 দিকে আমরা মোটামুটি সিদ্ধান্তে পৌঁছে গেছি যে আমরা কোনো ইসলামিক পার্টি করব না। আচ্ছা, মানে আমরা কোনো, মানে আপনাদের 13 থেকে 17 4 বছরের পাঠচক্রের সমাধান হচ্ছে বা সিদ্ধান্ত হচ্ছে আপনি ইসলামিক পার্টি করবেন। এর মধ্য দিয়ে আমরা অধিকাংশ এই সিদ্ধান্তে পৌঁছে যে আমরা কোনো ইসলামী রাজনীতি করব না, মানে ইসলামিক রাজনৈতিক দল করব না। আচ্ছা, আমরা যদি পলিটিক্স করি আমরা হচ্ছে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি ফর্ম করব। এটা তখন থেকে 17 সাল থেকে আমরা ভাবতাম যে একটা ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি আমরা ফর্ম করব, যেই পলিটিক্যাল পার্টি একেবারেই হচ্ছে মানে সিটিজেন সেন্ট্রিক হবে, নাগরিকের অধিকার, তারপরে হচ্ছে তার নাগরিক অধিকার, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি কি। তখন আমরা ওই সময় ফেসবুকে আমরা প্রচুর লেখালেখি করতাম ওই সময় থেকেই, যে রাষ্ট্রকে তার নাগরিকের সমস্ত অধিকার ফিরাই দিতে হবে, এটাই হচ্ছে রাষ্ট্রের এক নাম, রাষ্ট্র বানানোই হয়েছে এই জন্য। এবং ওই সময় আমরা এটা বলতাম যে আগে প্রি স্টেট যুগে মানে একটা সময় রাষ্ট্র বাউন্টি কিলার বানাইতো, যে ওই যে এই লোকটাকে মারতে হবে, সে ক্রিমিনাল, রাষ্ট্র বলতো যে বাউন্টি কিলার তাকে মাইরা দিত, মারলে বাউন্টি কিলারকে রাষ্ট্র টাকা দিত। কিন্তু পরবর্তীতে রাষ্ট্র নিজেই বাউন্টি কিলার হয়েছে, আচ্ছা, যে ওকে ঠিক আছে এখন থেকে রাষ্ট্র এইভাবে বাউন্টি কিলার ভাড়া করে না, রাষ্ট্রের নিজেরই জল্লাদ আছে, সে কারো ফাঁসি হইলে তাকে রাষ্ট্র ফাঁসি দেয়, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব ব্যবস্থাপনা আছে। তো রাষ্ট্রের এই ব্যবস্থাপনা যেহেতু আছে, ফলে রাষ্ট্রকে সবসময় আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখতে হবে, নইলে রাষ্ট্র যে কাজটা করবে সে নিজে বাউন্টি কিলার থেকে কিলার হয়ে উঠবে। আচ্ছা, এবং সে তার নাগরিককে কোনো প্রশ্ন ছাড়াই হত্যা করতে পারবে। এবং বিশেষ করে এই এক্সপিরিয়েন্সটা আমরা দেখছি 2013 সালে। ধরেন 13 সালে যখন শাহবাগকে গড়ে তোলা হয়েছে, এই শাহবাগের শুধুমাত্র শাহবাগ কিন্তু শুধুমাত্র জামাত নেতা বা যুদ্ধাপরাধের ফাঁসির মধ্যে থাকে নাই, এটা কিন্তু আপনি স্ট্রিটের মধ্য থেকে একটা পপুলার ডিমান্ড উঠায় নিয়ে আসলেন, যেই ডিমান্ডের মধ্য দিয়ে একটা লোককে, মানে শাহবাগ সৃষ্টি হলো কেন, জামাত নেতা কাদের মোল্লা ওনাকে আপনার ফাঁসির রায় দেওয়া হয় নাই, ফলে রেট্রোস্পেক্টিভ লতে আইনকে সংশোধন করে তারপর তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এটা কিন্তু একটা পপুলার ডিমান্ডকে সামনে রেখা হইল। আইনের এইখানে কতটুক মানে এক্সিকিউশন আছে, কতটুক ব্যত্যয় আছে সেটা ইম্পর্টেন্ট না, পাবলিক চাচ্ছে। তো এইটা তো রাষ্ট্র করতে পারে না। আমাদের তখন এটা আর্গুমেন্ট ছিল যে না, রাষ্ট্র এইভাবে পপুলার ডিমান্ডের বেসিসে কোনো বিচার করতে পারে না। তাহলে রাষ্ট্রকে যদি আমরা এই অ্যাক্সেসটুক দিয়ে দেই, তাহলে রাষ্ট্র সামনের দিকে আরও যত আগাইতে থাকবে ও নাগরিকের অধিকার খর্ব করতে থাকবে। এবং এটাই আমরা দেখছি যে শাহবাগের মধ্য দিয়েই কিন্তু আওয়ামী লীগ ফেসিস্ট হয়েছে। একটা শাহবাগ যদি না ঘটতো তাহলে শেখ হাসিনার জন্য ফেসিস্ট হয়ে ওঠা এত সহজ ব্যাপার ছিল না আর কি। তো এই তর্কগুলো আমরা ওই সময় করতে থাকতাম এবং এই তর্কগুলো আমরা পাবলিক ডোমেইনে আনার চেষ্টা করছি। এর মধ্য দিয়েই আমরা তখন ওই 17 সালেই আমরা চিন্তা করি যে ওকে আমরা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করব, যেই পলিটিক্যাল পার্টিতে আপনার হচ্ছে এই নাগরিকের অধিকার, তারপর হচ্ছে রাষ্ট্রের লিমিটেশনসগুলোকে মার্ক করা হবে এবং রাষ্ট্রকে একটা চেক দেওয়া হবে, সে এই জায়গার বেশি যাইতে পারবে না আর কি। আচ্ছা, এবং ইডিওলজি বেসড কোনো পলিটিক্যাল আমরা পার্টি করব না, ঠিক আছে, যে এই আদর্শকে আমরা বাস্তবায়নের জন্য কোনো চেষ্টা করব না, বরং আমরা সিটিজেন সেন্ট্রিক নাগরিক কেন্দ্রিক কোনো কিছু করা যায় কিনা সেটা ভাবলাম। সেইখান থেকে আমরা তখন ওই যে নিউলি ফর্ম পার্টি নামে একটা পার্টি ফর্ম করেছিলাম। ইট ওয়াজ মানে ইনিশিয়ালি এটা আমরা মজা করতে করছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এমনভাবে করব যেন আমরা খুব বেশি চ্যালেঞ্জের মুখে না পড়ি। ধরেন আমরা একটা নতুন পলিটিক্যাল পার্টি ফর্ম করতেছি আওয়ামী লীগের পক্ষ থেকে, ওই সময় তো একটা ফেসিস্ট গভর্নমেন্ট আছে, আমাদেরকে সিরিয়াসলি অ্যাটাক করবে। তার উপর হচ্ছে বাংলাদেশে সেই সময় শিবির পরিচয় মানেই হচ্ছে আপনার বেঁচে থাকার কোনো বৈধতা নাই। আমরা শিবির করি না,
কিন্তু আমরা তো একসময় শিবির করছি এবং আমরা কোনোদিনও আমাদের শিবির পরিচয় লুকাই নাই। কারণ হচ্ছে আমি কোনো অন্যায় করি না, আমি কোনো পাপ করি নাই। শিবির করা কোনো ক্রাইম ইটসেলফ, শিবির করা একটা কোনো ক্রাইম না। তো এই জিনিসটাকে আমরা সেই সময় বলতাম, পাবলিকলি আমরা বলতাম যে আমরা শিবির করছি এবং শিবির করা কোনো ক্রাইম না। তো সেই জায়গা থেকে আমরা বলতাম যে কিন্তু এমন কোনো পলিটিক্যাল পার্টি আমরা যদি এখন ফর্মে ডিক্লেয়ার দেই তাইলে হয়তো রাষ্ট্র আমাদেরকে আবার শিবির বলে মাইরা ফেলতে পারে। আচ্ছা, এই আশঙ্কা ছিল। ফলে আমরা জিনিসটাকে বলছিলাম যে আমরা ফান কোটেড থাকবে, ওই মজা ব্যাপারটা এমন থাকবে যে আমরা মজা করতেছি, কিন্তু মজার অংশ হিসেবে আমরা কিছু সিরিয়াস কনেটেশন দিতে থাকবো আর কি, কিছু মেসেজ ডেলিভার করতে থাকবো এবং ছেলে পেলেকে গ্যাদার করতে থাকবো। আচ্ছা, মানে ছেলেরা এখন যেটা মিম বানিয়ে যেটা করে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখন ওইটাই আমরা হচ্ছে ওইটাই, কিন্তু এটার মধ্যে আবার কিন্তু এটা অর্গানাইজড ছিল। আচ্ছা, যেমন আমরা নিউলিফর্ম পার্টি আছে কিন্তু আবার নিউলিফর্ম পার্টি নাই। মানে অর্গানাইজ ছিল বলতে কি, এটা কমিটি ছিল? হ্যাঁ, কমিটি ছিল, মানে ওই ডিক্লেয়ার কোনো ওইরকম আমরা সব জায়গায় কমিটি দেই না, কিন্তু একটা সেন্ট্রাল কমিটি ছিল। আচ্ছা, একটা আমরা সেন্ট্রাল পলিট ব্যুরো করেছিলাম। সেই পলিট ব্যুরো এখন যারা ধরেন যে এখন এক একজন এক এক কিছুর সাথে জড়িত, যেমন আমাদের ওই নিউলিফর্ম পার্টির সেক্রেটারি আব্দুল্লাহ আলামিন ছিল সেক্রেটারি, আমাদের এখন তো এনসিপিতে আছেন জয়েন্ট সেক্রেটারি, এনসিপির জয়েন্ট সেক্রেটারি মোল্লা ফারুক এহসান, ও আমাদের পলিট ব্যুরোর মেম্বার ছিল। আচ্ছা, ঠিক আছে, আরো এরকম তারপর এরকম অনেকেই ছিল আর কি। এই পার্টিটা কি এখন আছে না বিলুপ্ত? না, আমরা এটা 2020 সালে বিলুপ্ত করছি। অফিসিয়ালি আমরা ঘোষণা দিয়ে এই পার্টিটা, করোনার সময় আমরা ঘোষণা দিয়ে পার্টিটা বিলুপ্ত করছি আর কি। 2020 সালে বিলুপ্ত করলাম নাকি 2000 এইরকমই আর কি, করোনার আগে পরে এরকম কাছাকাছি সময় আমরা বিলুপ্ত করলাম। এইটা হচ্ছে বেসিক্যালি 18 সালের ইলেকশনে পর থেকেই আমরা এটা খেয়াল করছি যে আমরা নানান ধরনের পলিটিক্যাল গ্রুপের সাথে কানেক্ট হচ্ছি। এই কানেক্ট হওয়ার পর আমাদের প্রতি এক ধরনের এক্সপেকটেশনও তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা অর্গানাইজড হয়ে কিছু করতেছি কিনা, এবং আমরা কিছু আনওয়ান্টেড এই ওয়াচ টাওয়ারের আন্ডারে পড়ে গেছিলাম আর কি। আচ্ছা, যে আমরা টের পাচ্ছিলাম যে ওই যে বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ, এরকম কিছু ব্যাপার আছে আর কি। রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি বা এরা আমাদের দিকে আলাদা একটু নজর দিচ্ছে আর কি, অনেকে আমাদের সাথে কথাবার্তা বলতেছে। তখন আমাদের মনে হয়েছে যে এটা শুধু আমাদের লাইফের সাথে রিলেটেড না, তো আমাদের সাথে যারাই সম্পৃক্ত হচ্ছেন বা আমাদের সাথে আড্ডায় আসতেছেন, এরকম যদি একটা বড় পিপল কোনো ধরনের এইটার কারণে প্রবলেমের মুখে পড়ে যায়, তার রেসপন্সিবিলিটি তো আমাকে নিতে হবে। তো সেই রেসপন্সিবিলিটি নেওয়ার ক্যাপাসিটি আমাদের আছে কিনা। আচ্ছা, তো আমরা তখন দেখছি যে এই ক্যাপাসিটি আসলে এই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এবং পলিটিক্যাল ক্যাপাসিটি আমাদের নাই। আমরা এইরকম লোকদেরকে আসলে বিপদে ফেলতে পারি না যদি আমরা নিজেরা ওয়েল ডিসাইডেড না হই এবং আমাদের ওই পরিমাণ মানে ব্যাকআপ না থাকে। তখন আমরা দেখছি আমাদের ওই ব্যাকআপ নাই এবং আমরা নিজেরাও ডিসাইডেড না যে আমরা এখন একটা পলিটিক্যাল পার্টি বানাবো। তাইলে এই আনওয়ান্টেড ঝামেলাগুলো আমাদের এড়ায় চললেই ভালো হয়। তখন এগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক তর্ক বিতর্ক করে পরে ওটা আমরা ডিজলভ করে দিছি আর কি, যে এটা নিউলিফর্ম পার্টি নাই। কিন্তু ওই নিউলিফর্ম পার্টির থ্রোতেই আজকের যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিছেন, এদের সাথে আমরা সেই নিউলিফর্ম পার্টি বানানোর থ্রোতেই কানেক্টেড। আচ্ছা আচ্ছা, এই প্রত্যেকে আমরা যাদেরকে উপদেষ্টা এবং আন্দোলনের মাস্টার মাইন্ড বানাতে জানি, তাদের সাথে আমাদের জার্নি হচ্ছে এই 6-7 বছরের। ওই সময় আমরা কানেক্টেড। ওই সময় ক্যাম্পাসে আমরা খুবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই মনে করতো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আচ্ছা, এখনো অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করে আমার ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটির। আচ্ছা, তার কারণ হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে খুবই ভিজিবল। ওই 16-17 সাল থেকেই ক্যাম্পাসে এই পার্টিটা নিয়েই ভিজিবল ছিল। হ্যাঁ, খুবই ভিজিবল ছিলাম। আচ্ছা, এবং এই কমিউনিটিগুলোর মধ্যে এই পার্টিটার ব্যাপারে খুব ছিল। এবং আমরা আমাদের সাথে ওই সময় তারা ধরেন যে অধিকার পরিষদের গঠনের সাথে এদের অনেকে সম্পৃক্ত, বা এই সময় আমরা এইসব বিহাইন্ড দ্য সিন এইসব আলাপের মধ্যে আমরা ছিলাম আর কি। আচ্ছা, 5 তারিখের পরে কি কখনো মনে হয় না যে নিউলি ফর্ম পার্টিটাকে আবারও রেজ করা দরকার? যেই জিনিসটা আসলে পিছনে একবার ফেলে দিয়ে আসা হয় ওইটা আসলে রেজ করা যায়। 5 তারিখের পরে মনে হয়েছে যে নিউলি ফর্ম পার্টিটা বন্ধ করা উচিত হয় নাই। এটা যদি থাকতো তাইলে হয়তো এইটা 5 তারিখের পরে নতুন পার্টি বানানোর দরকার পড়তো না। ওই পুরান পার্টিটা আমরা লিগেসি টাইনা নিয়েই আগায় যেতে পারতাম আর কি। আচ্ছা, 20 সালে বা 21 সালের দিকে আপনি তো নিউলি ফর্ম পার্টিটাকে বিলুপ্ত করলেন। এরপর সেখান থেকে 24 পর্যন্ত কোন পার্টি করলেন? কোনো কোনো পার্টি করি নাই। আবারও পাঠচক্র বা নিজেরা বসে, হ্যাঁ, আমরা ওই ইয়াতে গেলাম। এবং আমরা তখন বেসিক্যালি আমরা একটা লম্বা ওই সময় আমরা যেটা করছি, আমাদের বিশেষ করে 20-21 সালে আমরা যখন ইউনিফর্ম পার্টি বিলুপ্ত করি, তখন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে
ফেসিবাদ এখন যেই জায়গায় আছে, কোনো ছোট পার্টি এরা আসলে হাসিনাকে ফালাইতে পারবে না। আচ্ছা, এই সরকারের পতন হইতে হইলে বিএনপির হাত ধরে হইতে হবে। আচ্ছা, আমাদের মধ্যে এই ধরনের একটা কনসেনসাস ছিল এবং আমরা ওই সময় সিরিয়াসলি বিএনপি করছি, মানে বিএনপিতে আমরা যোগ দিই নাই, কিন্তু ঢাকায় বিএনপির এমন কোনো সভা সমাবেশ নাই যেটাতে আমরা অংশগ্রহণ করতাম না। আমরা অনলাইনে আমার 20-21 সাল থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত যত ফেসবুক পোস্ট যদি মানুষ দেখে, মানুষ মনে করবে আমি ওদের বিএনপির নেতা ছিলাম। মানে আমরা বিএনপির পক্ষে সারাদিন মত উৎপাদন করতাম। আচ্ছা, কারণ ওই সময় আমরা বিশ্বাস করতাম, ওই সময় আমার একটা কথা ছিল, আমি এটা ফেসবুকে অনেকবার লিখছি এবং এটা আমরা বলতামও, যে ছোট পাখিকে ঈগলের সাথে লড়াই দিলে এই যুদ্ধে হবে না, ঈগলরে মারতে হলে আরেকটা ঈগল লাগবে। আচ্ছা, ফলে ওই ঈগলটা হচ্ছে বিএনপি, এটা আমরা বলতাম। আচ্ছা, যে ইয়াকে মারতে হইলে ওই যে হাউ টু ট্রেন ইউর ড্রাগন, এই সিনেমা দিয়ে আমি উদাহরণ দিতাম যে হাউ টু ট্রেন ইউর ড্রাগনকে মারার জন্য একটা নাইট ফিউরি লাগছে, ছোট ছোট ড্রাগন কিন্তু পারে নাই, আগে নাইট ফিউরিরে কবজায় আনতে হয়েছে। তো আমরা বলতাম বিএনপি হচ্ছে আমাদের নাইট ফিউরি, বিএনপিকে প্রো পিপল বানাইতে হবে এবং এই বিএনপি দিয়ে ফেসিবাদকে হটাইতে হবে। কিন্তু ছোট পাখিগুলোই তো আলটিমেটলি ফেসিবাদকে হটালো সামনে। ছোট পাখিগুলো অ্যাকচুয়ালি এইটাই হলো গণ অভ্যুত্থান, ছোট পাখিগুলো হটাইছে আসলে আবাবিল পাখি। এটা ইটস এ ডিভাইন থিং, ঠিক আছে, আল্লাহ তাআলা এটা পাঠায় এটা করছেন, নইলে এই জিনিসটা এটা কোনোভাবেই সম্ভব ছিল না আর কি। কারণ আমরা তো সেই আপনার 11 সাল থেকে, আমি 11 সালে 19শে সেপ্টেম্বর এই আপনার রাজমণি সিনেমা হল এই দিকে যে আছে এইখানে মানে অজ্ঞান হয়ে রাস্তায় পড়েছিলাম। এই আমাকে পরে একজন মানে হৃদয়বান মানুষ আমাকে তুলে নিয়ে গিয়ে, আমি তাকে চিনিও না, আমি জানিও না কে, আবার তার সাথে হয়তো আমার কোনোদিন দেখা হবে না। এখন বলার কারণে ওনার যদি মনে পড়ে বা উনি যদি এটা কোথাও দেখেন তাহলে হয়তো কানেক্ট করতে পারবেন আর কি, উনি আমাকে বাঁচাইছিলেন। এইরকম অসংখ্যবার কিন্তু আমরা রাজপথে মৃত্যুর মুখোমুখি হয়েছি এই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যেটা হয়েছে এটা আমরা কখনো দেখি নাই। মানে গুলি করতেছে, আমরা হেলিকপ্টার থেকে গুলি করতে দেখছি, নিজের চোখে দেখছি, স্নাইপার শটে শহীদ হয়ে যেতে দেখছি, নিজের চোখে দেখছি, কিন্তু কেউ রাস্তা ছাড়তেছে না, একজন পড়ে যাচ্ছে আবার মানুষ সামনে এসে দাঁড়িয়েছে। এইটা রিমার্কেবল ঘটনা, এটা আমার মনে হয় শুধু সিনেমাতেই সম্ভব, এখনো যদি যাত্রাবাড়ি পয়েন্টে আমার মনে হয় এগুলা অবাস্তব ঘটনা যেটা আমরা নিজের চোখে দেখছি আর কি। কারণ হচ্ছে আমরা 13 সালে রাজপথে ছিলাম, আমরা মানুষকে শহীদ হইতে দেখছি, আমাদের সাথে বন্ধুরা শহীদ হয়েছে, আমাদের কেউ গুলি খাচ্ছে, পালায় যাচ্ছে, আবার মিছিল আসছে, পালায় যাচ্ছে, এইভাবে আমাদের হিট অ্যান্ড রানের মতো আমরা পলিটিক্স করছি। কিন্তু রাজপথে দাঁড়ায় ছিলাম, মানুষ শহীদ হয়ে যাচ্ছে, আবার মানুষ ঘরে ফিরে যাচ্ছে না, দিস ইজ ডিফারেন্ট। এই ঘটনাটা ঘটছে এই আবাবিল পাখি, আসলে আল্লাহ তাআলা এটা করেছেন। তো পাশাপাশি আমি মনে করি এইখানে বড় পাখির ও ঈগলেরও একটা ভূমিকা আছে, মানে হচ্ছে বিএনপি এবং জামাত, এটা খুবই তাদের নাম মেনশন না করলে আমি মনে করি সঠিক হবে না, হচ্ছে যে এই পয়েন্টগুলোতে পিপলকে অর্গানাইজ করতে বিএনপি এবং বিশেষ করে ছাত্র শিবিরের একটা বড় কন্ট্রিবিউশন আছে আর কি। ফলে তাদের এই কন্ট্রিবিউশনকে আমরা মানে উল্লেখ না করলেই নয়। আপনি তো 5 তারিখের পরে আরেকটা সংগঠন করলেন, জাস্টিস ফর জুলাই, এইটার কি অবস্থা এখন? জাস্টিস ফর জুলাই আমি নাগরিক কমিটিতে যোগ দেওয়ার আগে ছেড়ে দিছি আর কি। আচ্ছা, জাস্টিস ফর জুলাইটা আমরা সেপ্টেম্বর মাসের 6 তারিখে আত্মপ্রকাশ করছিলাম। আমরা ওই সময় দেখলাম যে শহীদদের এবং আহতদের নিয়ে কেউ কাজ করতেছে না। 1 মাস হয়ে গেল, তখন মাত্র 1 মাস হয়েছে। ডিএনএ শহীদদের লাশগুলার ডিএনএ প্রোফাইলিংগুলো করা হচ্ছে না, তারপর আপনার হচ্ছে আহতদের তালিকা হচ্ছে না, শহীদদের তালিকা হচ্ছে না, এগুলো নিয়ে কেউ কাজ করতেছে না। তখন জাস্টিস ফর জুলাই এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা ছিল যে এই কাজগুলো করার জন্য সরকারকে প্রেশারাইজ করবে, এবং আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবেই ওই সময় মোটামুটি ভালো সাড়া ফেলেছিলাম মানুষের মধ্যে, মানুষ খুব আগ্রহ প্রকাশ করতেছিল। পরবর্তীতে নানান পলিটিক্যাল বাস্তবতায় যখন নাগরিক কমিটি ইমার্জ করলো, নাগরিক কমিটিতে আমাদের সবাইকে যোগ দেওয়ার জন্য এক প্রকার নানান ধরনের আলাপ আলোচনা চলতেছিল। পরে এখনকার আমাদের মানে ছাত্র উপদেষ্টা প্লাস নাগরিক কমিটির সাথে নেতৃবৃন্দ, তাদের সাথে আমাদের একাধিক মিটিং হয়েছে। তারা সে সময় বলতেছিল যে ছাত্রদের ইউনাইটেড একটা ফোর্স আসলে দরকার। যদি আমরা ভাই এরকম ছোট ছোট অনেক দোকান না খুলে আমরা যদি একত্রিত হয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে পারি তাইলে পরিবর্তনটা হবে, নাইলে পরিবর্তনটা হবে না। তো এই ব্যাপারে আমাদের মধ্যে মতানৈক্য ছিল, আমরা এগ্রি করতেছিলাম না, কিন্তু তারপরেও এটা নিয়ে অনেক আলাপ আলোচনা অনেক কিছু হওয়ার পরে একটা পয়েন্টে গিয়ে আমরা এগ্রি করলাম যে আচ্ছা ঠিক আছে, তাইলে
মানে জীবনে তো বহুত কিছুই করলাম, একটা ট্রাই করি আবার সবাই মিলে। তখন আমরা অনেকগুলো সংগঠন, জাস্টিস ফর জুলাই, ইনকিলাব মঞ্চ থেকে শরীফ ওসমান হাদি, প্যাক থেকে ওই রাতুলদের সংগঠন, প্যাক থেকে হচ্ছে মেহরাব তালুকদার পিয়াস, তারপর হচ্ছে যাত্রাবাড়িতে জুলাই বিপ্লব পরিষদের থেকে রাকিব, তারপর অ্যান্টিফেসিস্ট কোয়ালিশন থেকে প্রতিনিধি রাফিদ, এরকম বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন যারা জুলাইয়ের মধ্য থেকে তৈরি হয়েছিল তাদের রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে, প্রতিনিধিদেরকে নিয়ে আমরা নাগরিক কমিটিতে যুক্ত হয়েছিলাম আর কি। এরপরে কি জেএফজি বিলুপ্ত হয়ে গেল? জেএফজি তারপর গ্র্যাজুয়ালি ওইখানে আমি বেসিক্যালি আমাদের আবদুল্লাহ আলামিন তিনি সদস্য সচিব ছিলেন, আমি আহ্বায়ক ছিলাম। সদস্য সচিব নাগরিক কমিটিতে থেকে যাওয়ার জন্য উনি রিজাইন করলেন, আমাদের মধ্যে একটা কিছু ডিসপুট হয়েছিল এর পার্সপেক্টিভে। আচ্ছা, পরবর্তীতে আহ্বায়ক সেও জয়েন করলো। তারপর যে থার্ড ম্যান ছিল আমাদের নাইম আহমদ, সেও নাগরিক কমিটিতে জয়েন করলো। ফলে আমাদের মধ্যে একটা কনসেনসাস ছিল যে আমরা যারাই নাগরিক কমিটিতে জয়েন করবে তারা জাস্টিস ফর জুলাই থাকতে পারবে না। কারণ ওই সময় আমরা এটা বলছিলাম যে জাস্টিস ফর জুলাই তো আসলে প্রেশার গ্রুপ, বিরোধী দল, আর নাগরিক কমিটি তো সরকারি দল। আচ্ছা, তো আমরা সবাই মিলে সরকারি দলে যোগ দিতেছি, একটা উদ্দেশ্য যে একটা বড় রাজনৈতিক শক্তি করব। তো একই সাথে আমি সরকারি দলও করি, বিরোধী দলও করি, মানে জাস্টিস ফর জুলাইও যদি করি তাহলে এই সংগঠনটা কোনো ফাংশন করবে না, এটা জাতীয় পার্টির পরিণতি হবে। তো আমরা যেহেতু মানে সরকারেই যোগ দিতেছি, বাকশাল, যে সবাই মিলে একটা দলে যোগ দিব, তো তাইলে আর আমি জাস্টিস ফর জুলাই কিভাবে থাকি, এরকম একটা কনসেনসাস আমাদের মধ্যে ছিল, যার কারণে আমরা ওইটা ছেড়ে জয়েন করার পরে তো স্বাভাবিকভাবে এইখানকার প্রধান 3টা ফেজ যখন ছেড়ে চলে গেছে তখন অর্গানাইজেশনটা রান করাটা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত না হলেও এটা কার্যত আসলে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আরেকদিন ভাই, একটা বিষয় কি, আপনি তো শিবির করতেন, এরপরে আপনি নিউলি ফর্ম পার্টি প্রতিষ্ঠা করেছেন, জাস্টিস ফর জুলাই করেছেন, নাগরিক কমিটিতে আপনি ছিলেন, নাগরিক পার্টিতেও সম্ভবত না থাকলেও এই মুহূর্তে আপনি হচ্ছে বাংলাদেশে আছেন। আপনার সম্পর্কে একটা কথা এভাবে চালু আছে যে আপনি যেই সংগঠনেই আপনি প্রতিষ্ঠা করেন কিংবা আপনি যেই সংগঠনে যোগ দেন, আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে সেই সংগঠনটা ভেঙে যায় বা বিলুপ্ত হয়। তাহলে সেই আশঙ্কার জায়গা থেকে বাংলাদেশও কি সামনে ভেঙে যাবে বা বিলুপ্ত হতে পারে বলে মনে করেন? আমি তো আমার ক্যারিয়ার শুরু হয়েছে শিবিরের সাথে। আমি 10 বছর শিবিরের সদস্য ছিলাম, 2 বছর সাথী ছিলাম, 2 বছর কর্মী ছিলাম, প্রায় 15 বছর শিবির করছি। শিবির এখনো ভেঙেও যায় নাই, বিলুপ্ত হয় নাই আর কি। কিন্তু এরপর আপনার হাত ধরে যেগুলো যাত্রা, আমার হাত ধরে এটা বলা যাবে না, মানে আমি তো একক ইনিশিয়েটর ছিলাম না, আমরা আর কি যেটার ইনিশিয়েটর ছিলাম। নিউলি ফর্ম পার্টি আমরা যখন বিলুপ্ত করি, ঠিক আছে, এটা তো আর আমার একক সিদ্ধান্তে হয় নাই। এই ইনিশিয়েটর আমরা যারা ছিলাম আমাদের মধ্যে কনসেনসাসের ভিত্তিতেই এটা হয়েছে আর কি। তো দেখেন আমাদের যে উদ্যোগটা, বিশেষ করে 2টা উদ্যোগ যদি আমি বলি, যে নিউলি ফর্ম পার্টি এবং জাস্টিস ফর জুলাই, পরবর্তীতে আমি এই শিবির ছাড়ার পরে আমি এই 2টা উদ্যোগের সাথেই সরাসরি জড়িত ছিলাম আর কি, মানে ইনিশিয়েটরদের মধ্যে এক ছিলাম। নিউলি ফর্ম পার্টির ওই পরিণতিটা স্বাভাবিক ছিল ওই সময়ের বাস্তবতায়। এছাড়া আমাদের সামনে আসলে আর বিকল্প কোনো অপশন ছিল না, ওটাকে চালু রাখাটা আমাদের জন্য ওই অ্যাসেসমেন্টে আমাদের ক্যাপাসিটি ছিল না। আর জাস্টিস ফর জুলাইয়েরটা আমি বলবো যে এটা খুবই খারাপ পরিণতি হয়েছে আর কি। এটা আমরা চালু রাখতে পারলে ভালো হইতো। এইটা পলিটিক্যালি আসলে নাগরিক কমিটিতে যাওয়া রাইট ডিসিশন নাকি রং ডিসিশন সেটা সামনে মূল্যায়নের দাবি রাখে। তবে আমার মনে হয় আমি না গেলেও পারতাম আর কি নাগরিক কমিটিতে। হয়তো এখন আমি যখন মূল্যায়ন করি যে কমিটিতে না গিয়ে হয়তো আমরা জাস্টিস ফর জুলাই নিয়ে কাজ করলেও পারতাম। ওই সময় আমরা যেই গ্রেটার গুডের কথা ভাবছি এইটা আসলে ইট ডাজন্ট এক্সিস্ট, আসলে ওইটা আসলে ওইরকম এক্সিস্ট করে না। আচ্ছা, আমরা নাগরিক কমিটি বা পার্টি নিয়ে শুনবো, তার আগে আপনার কথা থেকে একটা কথা কোট করি। আপনি বলছেন যে শিবির ছেড়েছি, যখন একটু জানতে চাই আপনি কি শিবির ছেড়েছেন না শিবির আপনাকে ছেড়েছে? না, আমি অফিসিয়ালি শিবির থেকে, মানে শিবিরের যেইভাবে সবাই শিবির থেকে বিদায় নেয়, ঠিক আছে, ওইভাবে অফিসিয়ালি আমার ছাত্র জীবন শেষ হয়ে মানে খুব স্মুথ বিদায় হয়েছে আর কি। মানে শিবির থেকে আমাকে বহিষ্কার করে নাই আর কি, আমাকে স্মুথ ওই শিবিরের সবাই যেভাবে, শিবিরের কেন্দ্রীয় সভাপতিরাও যেভাবে বিদায় হয় ওইভাবেই আমার বিদায় হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, আরভিন ভাই একটু আপনার ব্যক্তিগত লাইফস্টাইলে আসতে চাই। আপনি তো যদিও আজকে টি শার্ট পরে আছেন বা পোলো শার্ট পরে আছেন, আপনি অধিকাংশ সময় পাঞ্জাবি পরেন এবং অনেকটা ইমরান খান স্টাইলের সেই পাকিস্তানি পাঞ্জাবি যেটাকে কাবলি সেট বলা হয়। মানে এই ড্রেস কোডের ব্যাপারে আপনার ফ্যাসিনেশনটা কেন? কাবলি ফ্যাসিনেশন বলতে কাবলিটা খুব কমফোর্টেবল আমার কাছে মনে হয় আর কি। আমি কাবলিতে খুব কমফোর্ট ফিল করি। কমফোর্ট ফিল করার কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকে পাঞ্জাবি পরতাম। আমি কখনো শার্ট, মানে আমি পুরো স্কুল লাইফে কখনো শার্ট পরি নাই।
আমার একদম আমার জীবনের প্রথম শার্ট হচ্ছে আদমজি ক্যান্ট কলেজে ভর্তি হওয়ার পর কলেজের শার্ট। আপনার স্কুল লাইফের ড্রেস কোডের শার্ট ছিল? শার্ট ছিল, কিন্তু আমি পাঞ্জাবি আমি অ্যালাউড ছিল পুরো স্কুলে। আমি ছিলাম একমাত্র লোক যে অ্যালাউড পায়জামা পাঞ্জাবি পরে স্কুলে যাইতে পারবে। আমার ওই ফ্যামিলি ইয়ের কারণে, লিগেসির কারণে আমাকে ওটা অ্যালাউ করতো আর কি। আমি জীবনে প্রথম শার্ট পরছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হয়ে, সাদা শার্ট, কলেজের শার্ট। আচ্ছা। এবং শার্টে আমি খুবই আনকমফোর্টেবল ছিলাম আর কি। তো আমি যখনই ওই কলেজ ছাড়তে পারছি, আমি আবার পাঞ্জাবিতে ফেরত গেছি আর কি। আচ্ছা। আমি এখনো পাঞ্জাবি পরতে কমফোর্ট ফিল করি। তো পাঞ্জাবির মধ্যে এই আপনার কাবলির সুবিধা হচ্ছে, এই কাবলিটা ফর্মাল ড্রেসেরও কাজ করে। আমি যখন প্রফেশনাল লাইফে ঢুকলাম, তো আমি দেখলাম যে ওই যে প্রফেশনাল লাইফে পাঞ্জাবি, আপনি একটা ট্রাউজার পরলেন অথবা মানে বিভিন্ন কালারের পাঞ্জাবি পরলেন, সাথে প্যান্ট পরলেন, এগুলাকে প্রফেশনে ধরা হয় যে এগুলো প্রফেশনাল ড্রেস না আর কি। ঠিক আছে, কিন্তু কাবলিটাকে আবার ওই হাইলি অ্যাকসেপ্টেড, মানে যে এটা একটা ফর্মাল ড্রেস ধরা হচ্ছে আর কি। এরকম আমি খেয়াল করলাম যে সাইকিতে এই ব্যাপারটা আছে। তখন আমি চিন্তা করলাম যে তাইলে তো আমার জন্য খুবই ভালো হয়, কারণ আমার জন্য শার্ট প্যান্ট, বিশেষ করে শার্ট প্যান্ট ইন করা আমার জীবনে সবচেয়ে পেইনফুল হচ্ছে যদি আমাকে শার্টটা ইন করে পড়তে হয়। আমি এখনো পর্যন্ত খুবই, মানে এটা কি করছেন কখনো? হ্যাঁ, আমাকে ওই যে চাকরি লাইফে মাঝে ওই অফিসে মাঝে মাঝে শার্ট ইন করতে হইতো, যখন আমি কিছুদিন শার্ট পরতাম আর কি। আই ফিল রিয়েলি অকওয়ার্ড শার্ট ইন করতে। তো এখনো আমি কখনো শার্ট ইন, আর আল্লাহ বাঁচাইছে আমাকে, আমি চাই আমাকে আর যাতে কখনোই শার্ট ইন করে না পড়তে হয় আর কি। আচ্ছা, আপনার ফেসবুক স্ট্যাটাসগুলোতে মাঝে মধ্যে আমরা দেখতাম যে আপনি এভাবে কমেন্ট সেকশনে গিয়ে অথবা স্ট্যাটাসের মধ্যে হয়তো লিখতেন যে যদি ভুল বলে থাকি তাহলে গালি দিয়ে সংশোধন করে দেবেন। এইটা কিন্তু একটা ভালো হাইপ তুলছিল ওই মুহূর্তে। হ্যাঁ, এইটা আসলে আপনি কিভাবে আবিষ্কার করলেন এই ধরনের একটা কথা? না, এটা তো আবিষ্কার বলতে, এটা ধরেন যে হয়েছে কি, যখনই আমি তো মানে একটা লম্বা সময় যেহেতু আমি শিবিরের সাথে ছিলাম না, কিন্তু আমরা আবার ওই যে ইসলামী রাজনীতির সাথে যুক্ত হব না বা ইসলামী রাজনীতির বাইরে ট্র্যাডিশনাল পলিটিক্সের কথা বলি, এই ধরনের কথাবার্তাগুলো বলার কারণে আমরা এমন আনপপুলার অপিনিয়ন দিতাম, যেইগুলা আমাদের ইসলামিক ব্যাকগ্রাউন্ডের যারা লোকজন আছে তারা খুবই মানে অকওয়ার্ড ফিল করতো এবং খুবই মানে অ্যাটাকড ফিল করতো। আচ্ছা। তো এরা আমার বেশিরভাগ সময় এই লোকজনই প্রচুর গালিগালাজ করতো আর কি। আচ্ছা, মানে এই যারা ধর্মকে ভালোবাসে আর কি, ধর্মীয় পলিটিক্সকে ওন করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, তারা আমাদেরকে ভুল বুঝতো। মানে তারা বুঝতো যে আমরা ধর্মকে অ্যাটাক করতেন। আমার জানা মতে আমি কখনোই, আমি তো মানে আমি নিজের তো একজন মানে চেষ্টা করি যে আমরা মুসলিম হিসেবে থাকার চেষ্টা করি আর কি। আমি তো ধর্মের প্রতি আমার অনুরাগ তো কম নাই বলে আমি মনে করি। তো ফলে ধর্মকে অ্যাটাক করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমরা যখন মনে ধর্মকে অ্যাটাক হয়ে যেত কিনা আমার মনে হয় তাও হইতো না আর কি। অবচেতন মনেও ধর্মকে অ্যাটাক করার কোনো প্রশ্নই আসে না আর কি। এখন এটা তো একটা পারসেপশন, হয়তো অনেকে ভাবতে পারে, ধরেন আমি যদি বলি যে আমি জনগণের যে সার্বভৌমত্বের ধারণা, যে আমাদের রাষ্ট্রে জনগণের যে সার্বভৌমত্বের ধারণা, এই ধারণা আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে না। আচ্ছা, আল্লাহর সার্বভৌমত্ব ইটস এ ডিফারেন্ট টার্মিনোলজি। আর জনগণের যে সার্বভৌমত্বের কথা বলা হচ্ছে, এইটার মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হচ্ছে, জনগণকে যে ক্ষমতার উৎস বলা হচ্ছে, সেই উৎস বলার মধ্য দিয়েও আল্লাহর ক্ষমতার উৎসকে চ্যালেঞ্জ করা হচ্ছে না। এটা একদম ডিফারেন্ট কোনোটেশন থেকে এই কথাটা বলা হচ্ছে আর কি। যখন কেউ জনগণকে ক্ষমতার উৎস বলে, তখন আল্লাহকে সে চ্যালেঞ্জ করে এটা বলে না আর কি, এমনি বাই প্রিন্সিপাল। তারপর সেই তর্কতে যদি কেউ আগায় নিয়ে আসে, আলটিমেটলি চ্যালেঞ্জ হয়ে যায় কিনা, আমি মনে করি এইরকম চ্যালেঞ্জ হয় না আসলে। কারণ রাষ্ট্রের জায়গা থেকে জনগণ ক্ষমতার উৎস, এটা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণকে এম্পাওয়ার করার জন্য এই কথাগুলো বলা হয় আর কি। কিন্তু জনগণের ভোটের মাধ্যমে একজন সংসদ সদস্য যখন সংসদে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহর বিরোধী আইন তিনি প্রণয়ন করছেন, তখন তো আলটিমেটলি তিনি সেই চ্যালেঞ্জটা হয়ে যায় না। আসলে ধরেন জনগণ যদি কোরআন সুন্নাহ যে নির্বাচিত হয়ে গেল, সে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পার্লামেন্টে গিয়ে যে প্রণয়ন করবে, বাংলাদেশে এই ধরনের কনসেনসাস আছে যে বাংলাদেশের কেউই এই ধরনের কাজ করে না। আপনি যদি দেখেন বাংলাদেশের আইনে এখন পর্যন্ত আমাদের ইনফ্যাক্ট ৭২-এর সংবিধান যেটা আমরা বলি, সেই এক্সিস্টিং সংবিধান এবং বাংলাদেশের যে এক্সিস্টিং ল, তাতে খুব বেশি কোরআন সুন্নাহর মৌলিক ডেভিয়েশন নাই যে এখান থেকে আমাদের এই আইনটা কোরআন সুন্নাহ বিরোধী, এরকম খুব বেশি ডেভিয়েশন নেই। কিছু কিছু আরোপিত ডেভিয়েশন করার চেষ্টা করা হয়, যেমন ধরেন সম্পত্তিতে নারী পুরুষের সমান উত্তরাধিকারের সমান অধিকারের যে আরোপিত, এগুলো ওই যে আমাদের নারী কমিশন বা এগুলো গঠন করে আরোপিত করার চেষ্টা করে, সেগুলা কিন্তু দিন শেষে হালে টিকে না। এটার সাথে এই সংবিধানগুলোর মূলনীতিই তো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেখানে ধর্মনিরপেক্ষতার কথা আছে, ইনফ্যাক্ট সেখানে সমাজতন্ত্রের কথা আছে।
এগুলার ব্যাপারে মানে আই হ্যাভ ডিফারেন্ট আর্গুমেন্ট যে অ্যাকচুয়ালি আমরা কোরআন সুন্নাহ বলতে, এবং আমি এখানে আরেকটা বিষয় আমি একটু কোট করি, সেটা হচ্ছে আপনার ফেসবুক বায়োতে এই কথাটা লেখা আছে, আপনি একই সাথে একজন সেকুলার এবং একই সাথে একজন মুসলিম বলে নিজেকে দাবি করছেন। তাহলে মানে এটাকে আপনি কিভাবে আসলে সামঞ্জস্য বিধান করবেন সেকুলারিজমের সাথে ইসলামের? আমি ইজমের বিরুদ্ধে। সেকুলার যখন ইজম হবে সেটা হচ্ছে প্রবলেম। আমি সেকুলারিজম চাই না এবং একই সাথে আমি ইসলামিজমও চাই না। আমি সেকুলার হওয়ার নামে কোনো ইজম প্রতিষ্ঠা করতে চাই না, ইসলামিক হওয়ার নামে ইসলামিজমও প্রতিষ্ঠা করতে চাই না। আমি ইসলামকে ধর্ম এবং ওয়ে অফ লাইফ মনে করি, যে শুধুমাত্র এটা রিলিজিয়ন না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ইসলাম ইজ এ ওয়ে অফ লাইফ, যে আমাদের মোয়ামেলাত কেমন, মানুষের সাথে আমাদের কথাবার্তা কেমন হবে, আমাদের সাথে লেনদেন কেমন হবে, এই সমস্ত কিছু ইসলাম ডিফাইন করে। কিন্তু সেকুলারিজমটা কি তাহলে ওয়ে অফ লাইফ নয়? সেকুলার হওয়া মানে, সেকুলার হওয়ার মানে হচ্ছে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে সেকুলার হওয়ার মানে হচ্ছে আপনার ওয়ার্ল্ডলি লাইফ যেটা ইটস রিলেটেড টু পলিটিক্স, ঠিক আছে, সেইটা আপনি ধর্ম দিয়ে ডিফাইন করবেন না। এইটা আপনি পলিটিক্স এবং হচ্ছে এই ওয়ার্ল্ডলি লাইফ দিয়ে ডিফাইন আলাদা করছেন। হ্যাঁ, ডেফিনেটলি আমি ওটাকে মানে পলিটিক্স এবং ধর্ম আলাদা, পলিটিক্স এবং ধর্ম আলাদাও না, আবার পলিটিক্স এবং ধর্ম একটা আরেকটার সাথে ধরেন যে মিঙ্গেলও না। মানে পলিটিক্স যাহাই পলিটিক্স তাহাই ধর্ম না। পলিটিক্স এবং ধর্ম যার যার এই আপনার ডোমেইনের থেকে পরস্পরের সাথে খুবই সম্পর্কযুক্ত দুইটা বিষয়। কিন্তু আপনি যদি বলেন যাহাই ধর্ম তাহাই পলিটিক্স, তাইলে হচ্ছে প্রবলেম, যেটা ধর্মীয় রাজনীতি ক্লেম করে মোস্ট অফ দ্য টাইম। যে যারা আপনি ভোটে দাঁড়াচ্ছেন ইটস অলসো রিলিজিয়ন, ঠিক আছে। আবার আপনি হচ্ছে এই মিছিল করছেন ইটস অলসো রিলিজিয়ন, ঠিক আছে। এইটা আমি আই ডোন্ট বিলিভ সো, যে এইটা মানে পলিটিক্স এবং হচ্ছে ধর্ম দুইটার মধ্যে একটা গভীর সম্পর্ক আছে। কিন্তু যাহা ধর্ম তাহাই রাজনীতি না, যাহাই রাজনীতি তাহাই ধর্ম। তাইলে তো মিছিলে গিয়ে যে কোনো ব্যক্তির নামে স্লোগান দেওয়াই যেতে পারে। দেওয়া যেতেই পারে, তা তো অবশ্যই। সেখানে নারায়ে তাকবীরের কোনো প্রয়োজনীয়তা, নারায়ে তাকবীর হচ্ছে কি, আমি নারায়ে তাকবীরকে রিলিজিয়াস কনেটেশনের চেয়ে পলিটিক্যাল কনেটেশনের থেকে বেশি দেখি আর কি। আমাদের এই অঞ্চলে নারায়ে তাকবীরের রাজনৈতিক গুরুত্ব আছে। আচ্ছা, ধরেন আপনি চিন্তা করেন যে এইখানে গরু খাওয়া নিষেধ ছিল মুসলমানদের, তাও মুসলমানরা গরু খাইতে চাইতো কেন? মানে গরু না খায় আপনি খাসি খাইলে সমস্যা কি? এটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু মুসলমানরা মনে করছিল যে আমার এটা গরু খাইতে হবে, কারণ এই গরু খাওয়ার মধ্য দিয়ে আমার মুসলমানিত্ব এখানে থাকে। আপনাকে যদি দাড়ি রাখতে রাষ্ট্র বাধা দেয়, ইভেন ধর্মীয় আপনার রুলিংসেও বলবে যে দাড়ি রাখলে যদি আপনারে বেত্রাঘাত করে বা আপনার পানিশমেন্ট হয়, আপনি যদি দাড়ি না রাখেন আপনার গুনাহ হবে না। ধর্মীয় রুলিংও এটা বলবে, যদি আপনার এই পানিশমেন্ট থাকে আপনি দাড়ি না রাখতে পারবেন। কিন্তু মানুষ 2.5 টাকা ট্যাক্স দিয়েও দাড়ি রাখতো। আচ্ছা, মুসলমানরা মানে ওই সময় ব্রিটিশ লতে মুসলমানদের একেবারে পার্সোনাল লাইফে যখন ইন্টারফেয়ার করা শুরু করছে, মুসলমানরা কিন্তু এগুলাকে রিজেক্ট করছে এইভাবে। আচ্ছা, তো আমি মনে করি এই যে এইখানে যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া, এই স্লোগানটা রিলিজিয়াস কম, পলিটিক্যাল বেশি। এটার সাথে এই অঞ্চলের মুসলমানদের হিস্ট্রি জড়িত। এখানে যেই জমিদার প্রথা ছিল, সেই জমিদার প্রথা তো বেসিক্যালি মুসলমানদের এবং নিম্নবর্ণের হিন্দুদের উপর জুলুম ছিল। সেই জুলুমকে রিজেক্ট করার জন্য মুসলমানরা গরু খায়। এখানে গরু খাওয়া এখনো একটা ইস্যু, তার কারণ হচ্ছে পার্শ্ববর্তী দেশে গরু খাইলে আপনাকে, গরু খাওয়া তো দূরে থাক, ওই ফ্রিজে গরু পাওয়া যাওয়ার কারণে পিটা মেরে ফেলছে। যতদিন আপনাকে গরু খাওয়ার প্রতি এই রকম অবজেকশন থাকবে, মানে এটা শুধু গরু খাওয়া না, এটা আপনার মুসলিম পরিচয়ের আইডেন্টিটির প্রতি অ্যাটাক, তখন মুসলমান গরু খাবে। আমরা নারায়ে তাকবীরকে ওন করি এই জায়গা থেকে। আমি মনে করি নারায়ে তাকবীর আমাদের এইখানকার পলিটিক্যাল সংগ্রাম, পলিটিক্যাল কালচারাল একটা সিম্বল। আচ্ছা, আপনি গত 5ই অগাস্ট 2024-এ ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে রাজনীতি নিয়ে আমার আর কোনো আগ্রহ নাই, কিন্তু তার পরবর্তীতে ঠিকই রাজনীতিতে জড়াই গেলেন। এটা আসলে দুর্ভাগ্য। মানে রাজনীতিতে আসলে 5 তারিখের পরে আমাদের মনে হয়েছে যে ভাই, যেই জিনিস থেকে আমরা মুক্তি পাইছি আর জীবনে আর কোনো কিছু আমাদের লাগবে না। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ মানে মানে মনে না যে পরিপূর্ণ হয়ে গেলাম না, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু 5 তারিখের পরে যখন আমরা দেখলাম যে এই আকাঙ্ক্ষাগুলো, ওই স্ট্যাটাসে আমি আরও বলছি, আমি পরে বলছি যে যদি আপনারা যারা চালাবেন ভালো করে চালান, যদি না চালাইতে পারেন তাহলে আপনাদেরকে আলিফের মতো সোজা করতে আমরা আবার আসবো, এই কথাও বলছি ওইখানে আর কি। তো আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে আবার আসতে হয়েছে, আবার এত দ্রুত সময়ের মধ্যে আসতে হয়েছে। কারণ দেখেন 5ই আগস্টের পর সরকার একটা তালিকা করতে পারে নাই শহীদ
আহতদের এখনো পূর্ণাঙ্গ তালিকা নাই, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ওই সময়ও হয় নাই, এখনো কি অবস্থা আছে। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি ডিএনএ প্রোফাইলিংগুলো হয় নাই, বেওয়ারিশ লাশগুলো, মানে আসলে কিছুই হয় নাই ওই সময়, আসলে রাজপথে না এসে উপায় নাই। আচ্ছা আচ্ছা, আমি একটু আপনার বাংলাদেশ সম্পর্কে জানতে চাই। আপনি তো বাংলাদেশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা স্বভাবতই প্রশ্নটা আসবে যে কেন হচ্ছে নাগরিক পার্টিতে না গিয়ে আপনারা বাংলাদেশে আসলেন, এটা যদি একটু সংক্ষেপে বলেন। নাগরিক পার্টির সাথে আমাদের খুবই মৌলিক দুইটা ডিফারেন্স হয়েছে, একেবারে মৌলিক প্রশ্নে আমরা বিরোধিতা করছি। এক নম্বর হচ্ছে আমরা বলছি যে একটা পার্টি যদি আমরা ফর্ম করি এখন, সেই পার্টির একটা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমরা সংগঠনের আয় ব্যয় যদি পাবলিকলি আমরা নাও করি, অ্যাটলিস্ট কেন্দ্রীয় সদস্য যারা আছে তাদের জানতে হবে যে এই দলটার আয় ব্যয় কিভাবে পরিচালিত হচ্ছে। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম, নাগরিক কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলাম, আমি জানি না নাগরিক কমিটির টাকা কোত্থেকে আসছে। আচ্ছা, তো এই কোশ্চেনটা আমরা তুলছি যে এই আয় ব্যয়টা আমাদের থাকতে হবে। এই হিসাবটুকু যদি আমাদের না থাকে, তাহলে আমি আগামী দিনে রাজনীতি করতে পারবো না। মানে আমি মনে এই খচখচানি নিয়ে আমি তাইলে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি আমি জয়েন করব। যদি আমি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টির মতোই প্র্যাকটিস করি, আমি নতুন দল বানাবো কেন? এটা ছিল এক নাম্বার। আর দুই নাম্বার ব্যাপার ছিল, আমাদের পক্ষ থেকে একটা খুব স্পষ্ট মেসেজ ছিল যে দলের যা সিদ্ধান্ত এটা দলের ভিতর থেকে হইতে হবে। যারা এখনো পর্যন্ত দলে যোগ দেয় নাই, ভবিষ্যতে দলে যোগ দিবে, দলের বাইরে আছে, তারা দলের কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত চাপায় দিলে সেটা আসলে এইটা সঠিক হবে না। আর আচ্ছা, এই দুইটা জিনিসের সাথে আমাদের সিরিয়াস ডিসএগ্রিমেন্ট ছিল, যার কারণে আমাদের পক্ষে আসলে নাগরিক পার্টিতে জয়েন করা সম্ভব হয়। মির্জা গালিব কি বাংলাদেশের সদস্য বা বাংলাদেশের কমিটিতে কেউ আছেন? না, গালিব ভাই এখনো অফিসিয়ালি বাংলাদেশের কেউ না। আমরা বাংলাদেশের একটা উপদেষ্টা কমিটি গঠন করব আর কি। গালিব ভাই উপদেষ্টা কমিটিতে তার নাম প্রস্তাব হয়েছে, এখনো পর্যন্ত ওই অবস্থায় আছে আর কি, হয়তো উনি উপদেষ্টা হিসেবে থাকতে পারেন। গালিব ভাই এখনো উপদেষ্টা পরিষদে নাই, কিন্তু তিনি আপনার কেন্দ্রীয় কার্যালয়ে যখন আপনাদের নিয়ে প্রোগ্রাম করেন, তখন এটা কি দলের বাহির থেকে কোনো চিন্তা বা থট পুশ আপ করার হয় না? না, উনি যখন কেন্দ্রীয় কার্যালয়ে উনি ওইখানে ওই মিটিংয়ে অংশগ্রহণ করেন, ঠিক আছে, সেই মিটিংয়ে উনি কিন্তু কোনো সিদ্ধান্ত চাপায়, উনি কোনো মানে ডিসিশন মেকিং পারসন না। উনি এখানে আসেন, আপনারা তো ধরেন ডিসিশনের কথা বলি না, আমি বললাম যে কোনো চিন্তার ক্ষেত্রে তো উই আর ওপেন, আমরা সবার কাছ থেকে চিন্তা নিতে পারি। আজকে আপনার কাছ থেকে একটা চিন্তা আমি নিতে পারি, যেই চিন্তাটা আমার কাছে আমার দল যদি অ্যাডপ্ট করে, সেই চিন্তা অনুযায়ী দল। এনসিপি কি বাইরে থেকে সিদ্ধান্ত নিত না চিন্তা নিত? সিদ্ধান্ত, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম। এনসিপি না, নাগরিক কমিটি আর কি। নাগরিক কমিটি, রাইট, নাগরিক কমিটি। আচ্ছা, বাংলাদেশের তাহলে আপনাদের প্রথম যেই পয়েন্টটা ছিল, যেই কারণে আপনারা আসলে বের হয়ে আসলেন, নাগরিক পার্টিতে গেলেন না, অর্থনৈতিক স্বচ্ছতা বা অর্থনৈতিক যে লেনদেন সেটি আসলে প্রকাশ করা হতো না। বাংলাদেশের কি হচ্ছে? হ্যাঁ, আমরা বলছি যে আমরা বছরে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রকাশ করব। আমাদের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত আমাদের আয় ব্যয়ের হিসাব ওয়েবসাইটে দেওয়া আছে। আমাদের জুন থেকে আবার জুন, জুলাই, আগস্ট মাসের হিসাব আমরা আগস্টের 31 তারিখ অথবা সেপ্টেম্বরের 1 তারিখে প্রকাশ করব। টাকা পয়সা কোত্থেকে আসে আসলে? আমাদের এই মুহূর্তে আমাদের ক্রাউড ফান্ডিং মডেল আছে, সেখান থেকে খুব বেশি টাকা পয়সা আসে না আর কি। আচ্ছা, আমাদের একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, বিকাশ নাম্বার, রকেট নাম্বার দেওয়া আছে, সেগুলোতে আসে, এখানে খুব বেশি একটা টাকা পয়সা আসে না। আর বাকি টাকা পয়সা আসে আমাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে। ব্যক্তিগতভাবে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, ডোনার আছেন, যারা আমাদের বড় ভাই, যাদের সাথে আমাদের দীর্ঘ সময়ের রাজনৈতিক বোঝাপড়া আছে। তারা হয়তো কেউই খুব বড় বিজনেসম্যান না, অনেকে কর্পোরেট চাকরি করেন, কেউ বা মিড লেভেলের বিজনেসম্যান। আমরা দেখা গেছে যে তাদেরকে গিয়ে বলি, ভাই একটা এরকম প্রোগ্রাম নাও, দাদা আমাকে 50,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে। এইভাবে আমরা চলতেছি আর কি। এবং এইটার পুরো হিসাব হচ্ছে ওয়েবসাইটে দেওয়া আছে, কিন্তু ওয়েবসাইটে আমরা এই নামগুলা প্রকাশ করি না। একটা কোড নাম্বার দেওয়া আছে, নামগুলা ওই যার কাছ থেকে টাকা নিচ্ছি তার সিকিউরিটি কনসার্নের কারণে আমরা এখনো পর্যন্ত, যেহেতু আমাদের এই কালচারটা এস্টাবলিশড হয় নাই, ফলে আমরা ওই কোড নাম্বার দিয়ে তার থেকে প্রাপ্ত আয় যে ওইটা আমরা বলে দেই। আবার যিনি টাকা দিচ্ছেন তাকে আমরা 2 স্টেপ ভেরিফিকেশন হয়, তাকে আমরা মেসেজ দেই। উনি কি ওনার কোড নাম্বারটা জানেন? উনি ওনার কোড নাম্বার জানেন। ফলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে উনি ওনাকে খুঁজে পাবেন যে উনি যে ডোনেশন করছেন। আচ্ছা আচ্ছা, আপনাদের কমিটি কয়টা জেলায় আছে এখন পর্যন্ত? আজকে পর্যন্ত আমরা 26টা জেলা কমিটি, 7টি মহানগর কমিটি
2টা ক্যাম্পাস কমিটি এবং একটা ডায়াসপোরা মধ্যপ্রাচ্যের কমিটি দিয়েছি। আচ্ছা, বাংলাদেশে আপনারা যে প্ল্যাটফর্মটা করলেন এটাকে প্রেশার গ্রুপ হিসেবে আপনারা দাবি করছেন? এটা একটা প্রেশার গ্রুপ? আমরা এটাকে পলিটিক্যাল উদ্যোগ হিসেবে বলছি আর কি, যেটা একটা রাজনৈতিক উদ্যোগ এবং এটার আলটিমেট গোল হচ্ছে এটা রাজনৈতিক দল ফরমেশনের দিকে যাবে। আচ্ছা, কত দূর আগালো এখন পর্যন্ত? আমরা তো নিবন্ধনের জন্য এবার আবেদন করি নাই, তবে ইলেকশনের আগে যদি আবার কোনো উইন্ডো ওপেন হয় নিবন্ধনের জন্য আমরা অ্যাপ্লাই করব। এই ইলেকশনের আগে যদি নিবন্ধনের সুযোগ তৈরি হয় তাহলে আমরা হয়তো নিবন্ধনের জন্য আবেদন করব, আর যদি এই ইলেকশনের আগে নিবন্ধনের সুযোগ তৈরি না হয় তাহলে তো ইলেকশনের পরে নিবন্ধনের জন্য আবেদন করব। আচ্ছা, এনসিপির প্রতি আপনাদের মনোভাবটা কি আসলে, আপনাদের সামগ্রিকভাবে নেতাকর্মী যারা আছেন সকলের? আর 10টা রাজনৈতিক দলের প্রতি আমাদের যে মনোভাব এনসিপির প্রতি একই মনোভাব আর কি। বিএনপি, জামাত, এনসিপি, তারপরে হচ্ছে অন্যান্য গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দলগুলোর প্রতি যেই মনোভাব এনসিপির প্রতি একই মনোভাব। আচ্ছা, আপনাদেরকে অনেকে জামায়াত ইসলামীর সি টিম বলে, হ্যাঁ, কতটুকু সত্যি আসলে? সিটি এটা তো আসলে যে যারা বলে তারাই ভালো বলতে পারবে আর কি, যে কেন বলে তারা এটা আমি জানি না কেন বলে, সম্ভবত এনসিপি কে বি টিম বলে, এজন্য আমাদেরকে সি টিম বলে। আচ্ছা, মানে আপনারা কি বি টিম হিসেবে নিজেদেরকে ভাবতে ভালোবাসেন এমন কিছু? না, সি টিম হইলে তো একটু খারাপই শোনা যায় আর কি, বি টিম হইলে তাও বোঝা যেত যে আমরা বোধহয় তাইলে মানে এখন আমরা প্রক্সি ওয়ার থেকে অনেক দূরে আছি আর কি। দেখা গেল একজন প্রক্সি, আমি তার প্রক্সি কিনা। আচ্ছা, তাহলে আমি অনেক পিছিয়ে পড়ে গেলাম আর কি। আমরা তো দেখি যে এনসিপির প্রধান তিনি সাদিক কায়েমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেন সরাসরি, তাহলে বি টিম এইভাবে সরাসরি স্ট্যাটাস কিভাবে দিচ্ছে? আমি জানি না আসলে কেন দিচ্ছে বি টিম এরকম তাদের, কিন্তু আমরা যেহেতু সি টিম তাহলে বি টিমটা কে? জামাতের বি টিম আসলে এনসিপি কেই বলে। আচ্ছা, এই জন্য আর কি। আচ্ছা, আরফিন একটু জানাবেন যে জাতিসংঘের মানবাধিকারের যে আঞ্চলিক অফিস বাংলাদেশে করার বিষয়ে কথা হচ্ছিল, এটা নিয়ে বাংলাদেশের অবস্থানটা কি আসলে? বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে আঞ্চলিক অফিস বাংলাদেশে করার, আমরা এই করার সাথে খুব বেশি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু আছে বলে মনে করি না। তবে আমাদের কিছু কনসার্ন আছে, সেটা হচ্ছে যে মানবাধিকারের নামে কোনো ধরনের ইস্যু যেটা বাংলাদেশের ধর্ম এবং সংস্কৃতির সাথে সাংঘর্ষিক, এইরকম কোনো ইস্যুকে ইম্পোজ করা যাবে না। এই ব্যাপারে অলরেডি জাতিসংঘ স্টেটমেন্ট দিয়েছে, তাদের এইরকম কোনো কিছু নাই। তারা স্পেসিফিক্যালি গুম এবং হচ্ছে গুপ্ত হত্যা, বিচারিক হত্যাকাণ্ড এগুলো নিয়ে কাজ করবে, এটা তারা বলেছে। শুধুমাত্র যদি এই এরিয়ার মধ্যে তারা থাকে, উই আর গুড উইথ ইট, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ধরনের কালচারাল ওয়ার বা কোনো কিছু মানবাধিকারের নামে যদি আমাদের উপর চাপাই দেওয়া হয়, এটা আমরা মানব না। বাংলাদেশের অধিকাংশ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কিন্তু এটার বিরোধিতা করছে। আমরা তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল না, ফলে মনে হয় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলার এই পজিশনটার এ ব্যাপারে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের কোনো আলাপ হয় না। আমরা জানি না যে ওনারা কেন বিরোধিতা করছে, এতে ধর্মের কোনো অসুবিধা আছে কিনা আমাদের জানা নেই। আচ্ছা, আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, আপনারা তো প্রেশার গ্রুপ হিসেবে এই মুহূর্তে আছেন বা রাজনৈতিক একটি উদ্যোগ হিসেবে আছেন। আমরা ব্যক্তি শরীফ ওসমান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র বা প্রতিষ্ঠাতা যাই বলি, তো উনি যতটুকু মিডিয়া হাইপ তৈরি করতে পারেন, পুরো বাংলাদেশ আপনারা কি ততটুকু মিডিয়া হাইপ তৈরি করতে পেরেছেন বা পারছেন? মিডিয়া হাইপ ইজ এ ডিফারেন্ট থিং। মিডিয়া হাইপ ডিপেন্ড করে হচ্ছে আপনার কার কত ভিউ এর উপরে। শরীফ ওসমান হাদী যখন কথা বলেন, তিনি মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেন, ভালো কথা বলেন, তার অরেটরি মানে ক্যাপাসিটি অনেক ভালো। ফলে তিনি যখন কথা বলেন, তার কথাগুলা পাবলিক এনজয় করে, আর পাবলিক এনজয় করার কারণে মিডিয়া হাউসগুলোও তাকে স্বাভাবিকভাবে কাভার করতে আগ্রহ পায়। কিন্তু আপনাদের কথা যদি এনজয় পাবলিক না করে, তাহলে আপনারা প্রেশারটা কিভাবে ক্রিয়েট করবেন? আসলে সবাই সব ধরনের মানে কাজ করতে পারে না আর কি। ধরেন যে শরীফ ওসমান হাদী যেইভাবে খুব চমৎকারভাবে কথা বলতে পারেন এবং যেই জিনিসগুলা তুলে আনেন, আমরা আমাদের সংগঠনের, যেহেতু আমরা একটা পলিটিক্যাল পার্টি ফরমেশন, ইনকিলাব মঞ্চ তো একটা কালচারাল প্রেশার গ্রুপ, বেসিক্যালি একটা কালচারাল অর্গানাইজেশন। তাদের উদ্দেশ্য হচ্ছে কালচারাল রিফর্ম এগুলো নিয়ে, আর আমাদের যাত্রা তো হচ্ছে পলিটিক্যাল পার্টি ফরমেশনের দিকে। ফলে ইনকিলাব মঞ্চ যেই ধরনের ভয়েস রেইজ করতে পারে, অনেক ক্ষেত্রে আমরা সেই ধরনের ভয়েস রেইজ করতে পারি না আর কি। আমাদের একটা পলিটিক্যাল অডিয়েন্সকে মাথায় রেখে আমাদেরকে
কথা বলতে হয়। ফলে দেখা গেল ওই কথাগুলা অনেক সময় মানে ওই পাবলিক যেই রকম কথা পছন্দ করে আমরা বলতে পারি না আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে মেপে মেপে বলতে হয় অনেক বেশিরভাগ ক্ষেত্রেই আর কি। একমাত্র আমি বোধহয় এখানে মানে কম মাপযোগ করে কথা বলতেছি। আচ্ছা, আমাদের অন্যান্য নেতারা মনে হয় আরো বেশি মেপে কথা বলে। আপনাদের তো 24টা জেলায় সম্ভবত কমিটি হয়েছে যেটা আপনি বলছিলেন, এই 24টা জেলা কমিটির কোনোটার প্রধান কি কোনো নারী? না, এখন পর্যন্ত কোনোটার প্রধান কোনো নারী না। আপনাদের দলে নারীর ক্ষমতায়ন তাহলে কিভাবে নিশ্চিত করছেন? শুধুমাত্র ইরাকি দিয়েই? না, এটা 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 খুবই ডিফিকাল্ট। আমরা চেষ্টা করি, আমরা নারী নেতৃত্বের ব্যাপারে খুবই ইতিবাচক। আমরা চাই যে উইমেন পার্টিসিপেশন ইন পলিটিক্স এনশিওর করতে, কিন্তু সেটার পাশাপাশি আমরা এইখানকার লোকাল কনটেক্সটটাকে ইগনোর কইরা আমরা এটা পারবো বলে আমরা বিশ্বাস করি না। এখানকার লোকাল কনটেক্সটে পলিটিক্সের যে এক্সিস্টিং কালচার, এই কালচারে নারীদেরকে আসলে আপনি টপ পজিশনে লোকালি নারীরা যদি আসতে চায়, তাকে যেই পরিমাণ স্ট্রাগলের মধ্য দিয়ে যাইতে হবে। এক নাম্বার ব্যাপার হচ্ছে আমরা নারীদের জন্য ওই স্পেসটা তৈরি করতে পারতেছি কিনা, নারীরাও আগ্রহী কিনা। আপনি ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমরা আমাদের এখানে আলাপে মনে হয় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মানুষ প্রোগ্রেসিভ ভাব ইত্যাদি ইত্যাদি বলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই যে 10টা নারী হলের অধিকাংশ নারী হলের এইবার জাকসু নির্বাচনের অনেকগুলা পদের এগেনস্টে একটা ফর্ম তোলা হয় নাই, এই পদগুলো শূন্য আছে। আচ্ছা, কারণ কি? মানে নারীরা এগিয়ে আসছে না। তাছাড়া এখানে তো আর আপনি ছেলে দিলে হবে না, নারী হলে তো একটা মেয়েই লাগবে আর কি। আগ্রহ পাচ্ছে না পলিটিক্সে, নারীরা আগ্রহ পাচ্ছে না। সে একটা জাকসুতে ইলেকশন ফিল করছে এই মুহূর্তে বাংলাদেশের যে। আমার মনে হয় যে আমাদের যে পলিটিক্যাল কালচার সেটা উইমেন ফ্রেন্ডলি না, ফলে নারীরা অবশ্যই ইনসিকিউর ফিল করছে। যেই কারণে আমরা যতই চেষ্টা করি যে নারীদেরকে এগিয়ে নিয়ে আসতে, আপনাদের দলের ভিতরে তো অন্তত উইমেন ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। দলের ভিতরে আমরা উইমেন ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং এটার ব্যাপারে আমরা আন্তরিক। কিন্তু শুধু ওই নারী তো শুধুমাত্র আপনার দল করবে না, সে বাংলাদেশের পলিটিক্স করবে। কিন্তু আপনি বলছেন আন্তরিক, বাট 24টা জেলার কমিটিতে একটাতেও যখন আমরা দেখি যে একজন নারী নাই, তাহলে আন্তরিকতার বহিঃপ্রকাশটা কিভাবে? জেলার কমিটিতে নারী আছে, টপ পজিশনে নারী নাই, মানে হচ্ছে আহ্বায়ক বা সদস্য সচিব নাই। আহ্বায়ক বা সদস্য সচিবের এখানে আমাদের কিছু মানে খুব সিরিয়াস নোকতা আছে। এক নাম্বার কথা হচ্ছে, যদি একজন লিডারশিপে ক্যাপাবল না হয়, ধরেন আহ্বায়ক সদস্য সচিব হওয়ার মতো ক্যাপাবল না হয়, শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে সেই জায়গায় দিতে আমরা পক্ষে না। নারী হওয়ার কারণে যেমন সে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া উচিত না, নারী হওয়ার কারণে আবার সে অ্যাডভান্টেজও পাওয়া উচিত না। যে ভাই আমাদের নারী কোটা বিলুপ্ত, একজন নারী কোটা মানে টু সাম এক্সটেন্ট আমি নিজে কিন্তু কোটার পক্ষে না আর কি। আমি মনে করি যে কোটা জিনিসটা যত দ্রুত বিলুপ্ত করা যায় তত ভালো আর কি। কোথাও কোটা সিস্টেম থাকা উচিত না। আচ্ছা, একেবারেই যারা পলিটিক্যাল কিছু পারসেপশন আছে, যেমন ধরেন যে পাহাড়ি বা এইরকম জায়গায় মানুষকে উঠায় আনার একটা ব্যাপার আছে, ওই প্রান্তিক পর্যায়ে, দ্যাট ইজ ডিফারেন্ট। আদারওয়াইজ কোটা থাকা উচিত না কোথাও, কোনো কম্পিটিশন, বিশেষ করে পলিটিক্সে দেয়ার শুডন্ট বি এনি কোটা ইন পলিটিক্স। আচ্ছা অরবিন্দ ভাই, আপনারা তো 14 আগস্টকে আজাদি দিবস হিসেবে পালন করেছেন আমি যতটুকু জানি, 47-এর যে দেশভাগকে নিয়ে। কিন্তু আমরা জুলাই যে ঘোষণাপত্র হয়েছে সেখানে 47-এর কোনো অবস্থান আমরা দেখছি না। ইনফ্যাক্ট আমাদের পিলখানা শাপলা কোনোটাই আসলে ছিল না। এই জায়গাতে আপনারা কি জুলাই ঘোষণাপত্রের বিপরীতে আপনাদের অবস্থান স্পষ্ট করেছেন? হ্যাঁ, আমরা অবস্থান স্পষ্ট করেছি। আমরা জুলাই ঘোষণাপত্রে স্পেসিফিকভাবে, এটা আমাদের সাথে একটা মিটিং হয়েছিল জুলাই ঘোষণাপত্রের আগে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, সেখানে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ছিলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। সেই মিটিংয়ে আমি স্পেসিফিক ভাবে জানতে চেয়েছিলাম, 2 দিন আগে মিটিং ছিল, 5 তারিখের 2 দিন আগে, সম্ভবত 3 তারিখে, স্পেসিফিক ভাবে আমি এই প্রশ্নটা করেছিলাম যে 47-এর সেখানে উল্লেখ থাকবে কিনা। আমাদেরকে জানানো হয়েছিল 47-এর উল্লেখ থাকবে। আচ্ছা, সেখানে স্পেসিফিক ভাবে এই প্রশ্নের উত্তরে এই উত্তর দেওয়া হয়েছিল। কিন্তু যখন ঘোষণাপত্র হইল আমরা দেখলাম যে সেখানে 47 নাই। পরবর্তীতে আমি এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরে সেখানে সংশ্লিষ্ট উপদেষ্টা কমেন্টও করলেন যে উনি নিজেও আসলে জানতেন না, উনি পড়েন নাই আগে, তো উপদেষ্টাও পড়ে নাই যে ঘোষণাপত্রে কি আছে। তাইলে আসলে ঘোষণাপত্রটা বানাইলো কে, আর ঘোষণাপত্রটা পাশ হইলো কোথা থেকে? তো আমার মনে হয় এইটা হচ্ছে আমাদের জন্য এই মানে এই গভর্নমেন্টের মধ্যে মানে সিরিয়াস ল্যাক অফ কোঅর্ডিনেশন
কিন্তু আপনি সব জায়গায় দেখবেন আর কি। এক উপদেষ্টা একরকম বলে, আরেক উপদেষ্টা আরেক রকম বলে, তাদের মধ্যে আইদার কোনো টিম ওয়ার্ক নাই অথবা নিজেরা কথাবার্তা কম বলে আর কি, যার কারণে আমরা সাফার করতেছি আর কি। তো ঘোষণাপত্র নিয়ে আমরা মনে করি যে ঘোষণাপত্রে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটা প্রতিফলিত হয় নাই, বাট অ্যাটলিস্ট একটা ঘোষণাপত্র হয়েছে। আমাদের অবস্থা এখন এমন ব্যাপার হয়েছে যে ভিক্ষা দরকার নাই কুত্তা সামলা, এরকম একটা ব্যাপার হয়েছে আর কি, যে জাস্ট একটা ঘোষণাপত্র দিয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরফিন ভাই, আপনার কাছে আমার আজকের সর্বশেষ জিজ্ঞাসা, যে আপনি তো বলছিলেন যে যদি নির্বাচনের পূর্বে আবারও নিবন্ধনের সুযোগ থাকে তাহলে আপনারা বাংলাদেশ নিবন্ধন নেওয়ার চেষ্টা করবেন, যদি সুযোগ না থাকে তাহলে নির্বাচনকালীন সময়ে আপনাদের কর্মসূচি কী হবে? নির্বাচনকালীন সময়ে আমরা আমাদের মধ্যে যে সকল ক্যান্ডিডেটদের ইলেকশনে ভালো করার সম্ভাবনা আছে তারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ফাইট করার চেষ্টা করবে, স্বতন্ত্র হিসেবে। আচ্ছা, যাদের ইলেকশনে ভালো করার সুযোগ আছে বলে মনে করছি আমরা, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইলেকশন করবে। আচ্ছা, আর বাদবাকি ইলেকশনের সময় আসলে সিদ্ধান্ত নেওয়া যাবে যে ইলেকশন কেন্দ্রিক কি ধরনের কর্মসূচি। মানে এখন পর্যন্ত দলীয়ভাবে আপনারা কি করবেন এমন কোনো পরিকল্পনা গ্রহণ করেননি? না, কিন্তু নির্বাচন কিন্তু খুব সন্নিকটে। হ্যাঁ, নির্বাচনও সন্নিকটে। নির্বাচন নিয়ে আবার অনেক ধরনের ধোঁয়াশাও তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। আমাদের এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। এনসিপি বলতেছে তারা গণপরিষদ ছাড়া নির্বাচনে যাবে না। জামাতও বলছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আসলে কি হবে সেটা মনে হয় প্রতিনিয়তই রাজনৈতিক ঘনঘটায় নানান কিছু পরিবর্তন হবে। তবে আমরা মনে করি ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া উচিত এবং যা যা কিছু তা ফেব্রুয়ারির আগেই করে ফেলা উচিত। আরফিন ভাই, আপনাকে এবং আপনার দলের প্রতি অনেক অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং আমার মনে হয় আমরা খুব চমৎকার একটা সময় কাটাইছি। জি জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ইনোভা টক্সের আজকের আমন্ত্রিত অতিথি জনাব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, বাংলাদেশের সদস্য সচিব, ওনার কাছ থেকে খুবই চমৎকার করে ওনার জীবনের গল্প আমরা শুনেছি, এবং একই সাথে বাংলাদেশের বর্তমান কার্যক্রম এবং আগামী দিনে বাংলাদেশ কেমন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় সে বিষয়গুলো নিয়ে আমরা যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করেছি। নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার চেষ্টা করব পরবর্তী কোনো এপিসোডে। আমরা আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।